গাড়ি থামাও। স্যার, ওই মেয়েটি কি? তুমি এখন যেতে পারো, আমি ওকে নিয়ে ফিরবো। আদ্রাফ গাড়ি থেকে নেমে সোজা রোদেলার দিকে এগিয়ে গেল। মেয়েটা তখন দু হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখছিল, নিজের জগতেই বিভোর। কি যে ভালো লাগে। আমারও এখন থেকে ভালো লাগবে। অচেনা পুরুষালী কণ্ঠস্বরে রোদেলা চমকে পেছনে তাকালো। লম্বা, সুদর্শন, কিন্তু শীতল চোখের একটা লোক তার দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই লোকটি রোদেলার হাত শক্ত করে চেপে ধরল। এ কি, ছাড়ুন আমার হাত। আপনি কে? আদ্রাফ ঠোঁটের কোণে ভয়ঙ্কর একটা হাসি ফুটে। তোমার মালিক। কি সব বাজে কথা বলছেন? হাত ছাড়ুন বলছি, না হলে আমি চিৎকার করব। করো, তবে চিৎকার করার পর তোমার এই ভার্সিটির কি অবস্থা আমি করি সেটা দেখার জন্য প্রস্তুত থেকো। আদ্রাফের শান্ত কিন্তু হুমকিপূর্ণ গলায় বলা কথাগুলো শুনে রোদেলার শরীর ঠান্ডা হয়ে গেল। সে এক প্রকার জোর করে রোদেলাকে টেনে তার গাড়ির কাছে নিয়ে গেল। আমি আপনার সাথে কোথাও যাব না, প্লিজ আমাকে যেতে দিন। চুপ, একটাও কথা না, গাড়িতে বসো। রোদেলাকে গাড়িতে বসিয়ে দিয়ে আদ্রাফ নিজে ড্রাইভিং সিটে বসল। সেন্ট্রাল লকের শব্দে রোদেলা শেষবারের মতো পালানোর আশাটুকু হারিয়ে ফেলল। গাড়ি চালাতে চালাতে বলে, নাম কি তোমার? যদিও আমি জানি। যখন জানেনি তখন জিজ্ঞেস করছেন কেন? তোমার মুখে শোনার জন্য। বলো। রোদেলা। সুন্দর নাম। এখন থেকে এই নামটা নেওয়ার অধিকার শুধু আমার। আদ্রাফ গাড়ির হিটার অন করে দিল। এটার কোনো দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমার ঠান্ডা লাগবে কি লাগবে না সেটাও এখন থেকে আমি ঠিক করব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো আমার বাড়ির রাস্তা না। আমার ফ্ল্যাটে। তোমার ভেজা কাপড় বদলাতে হবে। আপনার মাথা খারাপ? আমি কোথাও যাব না, গাড়ি থামান। আরেকবার চিৎকার করলে তোমার এই সুন্দর গলাটা আমি নিজের হাতে টিপে ধরব। একদম চুপ। রোদেলা চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আদ্রাফ তা দেখে ও না দেখার ভান করলো। কিছুক্ষণ পর গাড়িতে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সামনে থামলো। আদ্রাফ ওকে নিয়ে লিফটে করে উপরে উঠল। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে আদ্রাফ ওকে একটা বেডরুমের দিকে ইশারা করলো। ওইটা তোমার রুম, যাও চেঞ্জ করে এসো। আলমারিতে তোমার জন্য কাপড় রাখা আছে। আমাকে বাড়ি পাঠিয়ে দিন প্লিজ। রোদেলা থেকে এক পা এগিয়ে। তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ রোদেলা? যা বলছি চুপচাপ সেটা করো। আদ্রাফের চোখের দিকে তাকিয়ে রোদেলার মনে হলো লোকটা যা বলছে তা করে দেখানোর ক্ষমতা রাখে। সে ভয়ে ভয়ে বেডরুমে চলে গেল। আলমারি খুলতে দেখলো সারি সারি নতুন পোশাক, ঠিক তার সাইজের। লোকটা তার সম্পর্কে আগে থেকে সবকিছু জানে। সে একটা সাধারণ সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসলো। বসো। রোদেলা সোফায় বসতেই আদ্রাফ তার সামনে বসলো। কাল থেকে তোমার ভার্সিটি, তোমার বন্ধু, তোমার অবসর সব কিছু আমার নিয়ন্ত্রণে চলবে। আপনি আমার জীবনটা এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। পারি এবং করব। এই নাও আমার কার্ড। আমার নাম আদ্রাফ চৌধুরী। এবার বুঝতে পারছো আমি কি করতে পারি আর কি না? কার্ডটার দিকে তাকিয়ে রোদেলার হাত পা ঠান্ডা হয়ে গেল। চৌধুরী গ্রুপ এই শহরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। এখন থেকে তুমি আমার, মনে শরীরে আত্মায় শুধু আমার। এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। এখন চলো, তোমাকে বাড়ি পৌঁছে দেই। গাড়িতে করে রোদেলাকে তার সামনে, বাড়ির সামনে নামিয়ে দিয়ে আদ্রাফ চলে গেল। রোদেলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার হাতে ধরা কার্ডটার দিকে তাকিয়ে সে বুঝতে পারল তার সহজ সরল জীবনে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আগমন ঘটেছে, যার নাম আদ্রাফ চৌধুরী। পরদিন সকালে রোদেলার ঘুম ভাঙলো এক অজানা আতঙ্কে। সে ঘড়ির দিকে তাকালো। সকাল 8টা বাজে। ঠিক 1 ঘন্টা পর আদ্রাফ আসবে। রোদেলার মনে হলো সে যদি দরজা না খুলে, যদি পালিয়ে যায়। কিন্তু কোথায় পালাবে? এই শহরে আদ্রাফ চৌধুরীর চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। নিজেকে নিজে বলছে, না, আমি ওর কথায় চলতে পারি না। আমি ভার্সিটিতে যাব না। ঠিক সকাল 9টায় কলিং বেল বেজে উঠল। রোদেলা ভয়ে কাঁটা হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু দরজা খুলল না। বেল বেজেই চলেছে একটানা। কিছুক্ষণ পর বেল থামালো। রোদেলা ভাবলো হয়তো চলে গেছে। ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসলো, অচেনা নম্বর থেকে। মেসেজে একটা ছবি, তার ভার্সিটির গেটের ছবি, আর গেটের সামনে দাঁড়ানো তার বন্ধু রিয়া আর আকাশের ছবি।
ছবির নিচে লেখা, তুমি নিচে না নামলে ওদের লাশ নিচে পড়বে। রোদেলা বুঝতে পারল লোকটা কতটা ভয়ঙ্কর। সে দ্রুত তৈরি হয়ে নিচে নামলো। দেখলো কালো রেঞ্জ রোভারটা ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছে। আদ্রাফ গাড়িতে হেলান দিয়ে তার জন্যই অপেক্ষা করছিল। গুড মর্নিং আমার পাখি। আপনি আমার বন্ধুদের মধ্যে জড়াচ্ছেন কেন? আমি তো জড়াইনি, তুমি জড়ালে। আমি সময় মতো আসতে বলেছিলাম, তুমি আসোনি, তাই তোমাকে বোঝাতে হলো যে আমার কথার নড়চড় হলে তার ফল কি হয়। আমি আপনার সাথে যাব না। এখনো জেদ? আচ্ছা। আদ্রাফ তার ফোন বের করে একটা নম্বরে কল দিল। হ্যালো, আকাশের বাবার ফ্যাক্টরিতে আগুন। না না প্লিজ, আমি যাচ্ছি। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ ওদের কিছু করবেন না। গুড গার্ল, এটাই তো আমি চাই। আমার বাধ্য পাখি হয়ে থাকো, তাহলে দেখবে আমি তোমাকে রানীর মতো রাখবো। গাড়িতে ওঠো। রোদেলা চোখের পানি ফেলতে ফেলতে গাড়িতে উঠে বসলো। আদ্রাফ গাড়ি চালাতে শুরু করলো। তোমার চোখের পানি আমি একদম পছন্দ করি না। রোদেলা, মুছে ফেলো। একটা মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? যখন ভালোবাসাটা হয় পাগলের মতন, তখন মানুষ নিষ্ঠুরও হতে পারে। রোদেলা, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে আমার কাছে রাখার জন্য আমি পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিতে পারি। ভার্সিটির গেটে গাড়ি থামিয়ে আদ্রাফ নামল। সে রোদেলার জন্য দরজা খুলে দিল এবং ওর হাতটা শক্ত করে ধরল। চলো, আজ সবাইকে তোমার আসল পরিচয়টা দিয়ে দেই। আদ্রাফ ওকে নিয়ে ভার্সিটির ভেতরে হাঁটতে লাগলো। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। চৌধুরী গ্রুপের সিইও আদ্রাফ চৌধুরী তাদের ভার্সিটিতে, তাও আবার রোদেলার হাত ধরে। রিয়া দূর থেকে রোদেলাকে দেখে এগিয়ে আসছিল। রোদেলা, তুই ঠিক আছিস তো? কাল রিয়ার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে। ওর নাম রোদেলা নয়, ওর নাম আমার। আর ওর সাথে কথা বলার আগে আমার অনুমতি নিতে হবে। আশা করি আর দ্বিতীয়বার বলতে হবে না। আদ্রাফের চাহনিতে রিয়া এতটাই ভয় পেয়ে গেল যে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল, রোদেলার দিকে তাকিয়ে। দেখলে, এভাবেই সব আবর্জনা তোমার জীবন থেকে দূর হয়ে যাবে। আদ্রাফ ওকে ক্লাসের সামনে পর্যন্ত নিয়ে গেল। যাওয়ার আগে সে একটা সুন্দর বক্স রোদেলার হাতে দিল। এটা তো তোমার নতুন খাঁচা। রোদেলা বাক্সটা খুলতেই দেখলো ভেতরে একটা ফোন। আমার ফোন আছে। ছিল, এখন থেকে এটাই তোমার একমাত্র ফোন। আর এতে শুধু আমার নম্বর আছে। আমাকে ছাড়া তোমার আর কারোর সাথে কথা বলার দরকার নেই। আমি এটা ব্যবহার করব না। আদ্রাফের চোয়াল চেপে ধরে। কি বললে তুমি? রোদেলা ছোট্ট এই বিদ্রোহটুকু আদ্রাফ সহ্য করতে পারল না। সে রোদেলাকে করিডোরের এক কোনায় দেয়ালের সাথে চেপে ধরল। আমার কথার উপর কথা। কিছু বলার সুযোগ না দিয়ে আদ্রাফ রোদেলার ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। এটা কোনো সাধারণ চুমু ছিল না, ছিল পিওর ডোমিনেন্স, অধিকার আর শাসনের বহিঃপ্রকাশ। রোদেলা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আদ্রাফের লোহার মতো শক্তির কাছে তার সব চেষ্টা ব্যর্থ হলো। কিছুক্ষণ পর আদ্রাফ ওকে ছাড়লো। রোদেলার শ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে পানি গড়াচ্ছিল। রোদেলার কানের কাছে মুখ নিয়ে। আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কি হতে পারে তার একটা ছোট্ট নমুনা দিলাম। পরের বার এর চেয়েও ভয়ঙ্কর কিছু হবে। এখন থেকে এই ঠোঁট দুটো শুধু আমার নাম নেবে, বুঝেছো? হুম। ক্লাস শেষে এখানে এসে দাঁড়াবে। আমি তোমাকে লাঞ্চে নিয়ে যাব। আমি বন্ধুদের সাথে। তোমার কোনো বন্ধু নেই রোদেলা, শুধু আমি আছি। আমি তোমার বন্ধু, তোমার শত্রু, তোমার মালিক, তোমার সব কিছু। আদ্রাফ চলে গেল। রোদেলা কাঁপা পায়ে ক্লাসের ভেতরে ঢুকলো। তার ঠোঁটে তখনও আদ্রাফের সেই জঙ্গলি চুমুর স্বাদ লেগে আছে। সবাই তার দিকে ফিসফিস করছে, কিন্তু কেউ তার কাছে আসার সাহস পাচ্ছে না। রোদেলা জানালার বাইরে তাকিয়ে দেখলো আদ্রাফের গাড়িটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারলো তার জীবনের প্রতিটা মুহূর্ত এখন থেকে সাইকোর নজরে থাকবে। ক্লাসের ভেতর প্রতিটি সেকেন্ড রোদেলার কাছে এক ঘন্টার মতো মনে হচ্ছিল। সে জানে ক্লাসের বাইরে একজোড়া শীতল চোখ তার জন্য অপেক্ষা করছে। তার সামান্য ভুলের জন্য ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। লেকচার শেষ হতে রোদেলা কাঁপা পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। আদ্রাফ ঠিক সেখানে দাঁড়িয়েছিল যেখানে সে ওকে রেখে গিয়েছিল। চলো। আদ্রাফ ওর হাত ধরে ওকে নিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল। পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা এমনভাবে তাকিয়েছিল যেন তারা কোনো সিনেমা শুটিং দেখছে।
কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? লাঞ্চে। বলিনি তোমাকে? আমার খিদে নেই। গাড়ির দরজা খুলতে খুলতে ও আমি জিজ্ঞেস করিনি তোমার খিদে আছে কিনা। আমি বলেছি আমি তোমাকে লাঞ্চে নিয়ে যাচ্ছি। তোমার কথা আর তোমার ইচ্ছার মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো রোদেলা। গাড়িতে বসার পর রোদেলা বাইরের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে সে এক চলমান খাঁচার ভেতর বন্দি। কিছুক্ষণ পর গাড়িটা শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টের সামনে থামলো। নামো। রোদেলা ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। বিশাল বড় রেস্টুরেন্টটা একদম ফাঁকা। এক কোণে শুধু একটা টেবিল সাজানো হয়েছে দুজনের জন্য। এখানে আর কেউ নেই কেন? কারণ আমি চাইনি আমার পাখির দিকে অন্য কোনো চোখে তাকাক। তোমার উপর শুধু আমার নজর থাকবে। ওয়েটার এসে মেনু কার্ড দিতেই আদ্রাফ হাত দিয়ে থামিয়ে দিল। যা যা আনতে বলেছিলাম নিয়ে এসো। আমি কি খাবো সেটা আমি ঠিক করব। তোমার পছন্দ অপছন্দ বলতে আর কিছু নেই রোদেলা। যা আমি পছন্দ করি এখন থেকে সেটাই তোমার পছন্দ। কিছুক্ষণ পর টেবিলে অনেক রকমের খাবার চলে আসলো। সবই রোদেলার পছন্দের। এটা দেখে সে আরো অবাক হলো। লোকটা তার পছন্দের খাবারও জানে। খাও। আমি খাবো না। এক টুকরো খাবার কাঁটা চামচে তুলে রোদেলার মুখের সামনে ধরে। জেদ করো না রোদেলা, তার ফল ভালো হবে না। যা করার করুন, আমি আপনার হুকুম মানব না। হুম হুম হুম। বেশ। আদ্রাফ ফোন বের করে রিয়াকে ফোন দিল। লাউড স্পিকারে কথা হচ্ছিল। হ্যালো, আমি আদ্রাফ চৌধুরী বলছি। আপনি আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? তোমার বান্ধবী খেতে চাইছে না। ও যদি এখন না খায় তাহলে আজ তোমার বাসায় রাতের খাবার পৌঁছাবে না। শুধু আজ নয়, যতদিন ও না খাবে ততদিন তোমার পুরো পরিবারকে না খেয়ে থাকতে হবে। আশা করি আমার ক্ষমতা নিয়ে তোমার কোনো সন্দেহ নেই। রোদেলা, প্লিজ তুই খা, আমাদের বিপদে ফেলিস না। রোদেলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার অবাধ্যতার শাস্তি অন্যকে পেতে হবে। সে কাঁপা কাঁপা হাতে চামচ তুলে নিল। আদ্রাফ ফোন কেটে দিয়ে গুড গার্ল, সব সময় এমন বাধ্য হয়ে থাকবে। রোদেলা চোখের পানিতে খাবার খেতে লাগলো। খাওয়া শেষে আদ্রাফ ওকে দিয়ে বেরিয়ে আসলো। এবার তো আমাকে ভার্সিটিতে ছাড়বেন? আমার আরো ক্লাস আছে। তোমার আর ভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই। মানে আমার পড়াশোনা? তোমার একমাত্র পড়াশোনা এখন আমি। আমাকে জানা, আমাকে বোঝা, এটাই তোমার একমাত্র কাজ। আদ্রাফ গাড়িটা রোদেলার বাসার সামনে নিয়ে আসলো। কিন্তু রোদেলা গাড়ি থেকে নামার আগে দেখলো তার বাসা থেকে কিছু লোক জিনিসপত্র বের করছে। এ কি, এরা কারা? আমার বাসার জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছে? তোমার নতুন ঠিকানায়। এটা কিসের নতুন ঠিকানা? তুমি এখন থেকে আমার সাথে থাকবে, আমার ফ্ল্যাটে। তোমার এই ভাঙা খাঁচার আর দরকার নেই। কথাটা শুনে রোদেলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলো। না, আমি কোথাও যাব না, ছেড়ে দিন আমাকে। কিন্তু আদ্রাফের সাথে সে পারবে কেন? আদ্রাফ এক ঝটকায় ওকে ধরে ফেলল এবং কোলে তুলে নিল। কেন বুঝতে পারছো না রোদেলা? আমি তোমাকে বাইরের জগতের সব বিপদ থেকে বাঁচিয়ে রাখছি। এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ আমার কাছে। আদ্রাফ ওকে নিয়ে তার সেই বিলাসবহুল পেইন্ট হাউসে চলে আসলো। বিশাল ফ্ল্যাট, কাচের দেয়াল দিয়ে পুরো শহর দেখা যায়। এটাই এখন থেকে তোমার নতুন জগৎ রোদেলা। সে রোদেলাকে একটা রুমে নিয়ে গেল, যা কোনো রাজকন্যার ঘরের চেয়ে কম নয়। দামি আসবাবপত্র, বিশাল ওয়ার্ড্রব ভর্তি নতুন নতুন পোশাক সব আছে। আমার স্বপ্ন, আমার জীবন সব আপনি শেষ করে দিলেন। রোদেলার পেছনে দাঁড়িয়ে ওর কাঁধে থুতনি রেখে। তোমার একমাত্র স্বপ্ন এখন আমি রোদেলা। আমাকে ভালোবাসা, আমার সেবা করা, এটাই তোমার নতুন জীবন। আদ্রাফ রুম থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা লক করার শব্দ পেল রোদেলা। সে দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু দরজা খুলল না। সে কাচের জানালার কাছে গিয়ে দাঁড়ালো। নিচে হাজারো গাড়ি চলছে, মানুষ হাঁটছে, একটা স্বাভাবিক জগৎ। কিন্তু সেই জগৎ থেকে সে এখন শত শত ফুট উপরে, এক ভয়ঙ্কর সাইকো সোনার খাঁচায় বন্দি। আর তার পুরনো জীবনটা আজ থেকে শেষ। পরের দিন সকালে রোদেলার ঘুম ভাঙলো পাখির ডাকে নয়, দরজা খোলার শব্দে। সে ধর্মড় করে উঠে বসলো। দেখলো আদ্রাফ একটা ট্রলি ঠেলে ভেতরে ঢুকছে, তাতে সকালের রাস্তা সাজানো। লোকটার মুখে একটা শান্ত হাসি, যেন গতকাল কিছুই হয়নি। গুড মর্নিং মাই লাভ। ঘুম ভালো হয়েছে? এটা জেলখানার চেয়েও খারাপ।
আপনি আমাকে এখানে আটকে রাখতে পারেন না। ভুল বলছো রানী, এটা তোমার রাজপ্রাসাদ আর আমি তোমার রাজা। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। আমি খাবো না। আবার জেদ? কালকের কথা ভুলে গেছো? মেরে ফেলুন আমাকে, তাও আমি আপনার কোনো কথা শুনবো না। আদ্রাফ হাসল, একটা ভয়ঙ্কর শীতল হাসি। সে একটা চেয়ার টেনে রোদেলার সামনে বসলো। এক টুকরো প্যানকেক কাঁটা চামচে তুলে রোদেলার ঠোঁটের সামনে ধরল। তুমি যদি ভালোভাবে না খাও তাহলে আমি তোমার এই নরম ঠোঁট দুটো থেকে জোর করে খাবো, কামড়ে খাবো। কোনভাবে খেতে চাও সেটা তোমার সিদ্ধান্ত। আদ্রাফের চোখে মুখে কোনো মজা করার চিহ্ন ছিল না, তার চোখে ছিল আদিম এক হিংস্রতা। রোদেলা জানে এই লোক যা বলে তাই করে। সে ভয়ে ভয়ে মুখ খুলল। আদ্রাফ নিজের হাতে ওকে পুরো রাস্তাটা খাইয়ে দিল। গুড গার্ল, এভাবেই তো থাকবে। আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। এসো, তোমাকে তোমার নতুন জগৎটা ঘুরিয়ে দেখাই। আদ্রাফ ওকে পুরো পেট হাউসটা ঘুরে দেখাতে লাগলো। বিশাল বড় লিভিং রুম, একটা মিনি হোম থিয়েটার, ইনডোর সুইমিং পুল আর একটা লাইব্রেরি যা ভর্তি দেশ বিদেশের বই দিয়ে। সব কিছুই যেন রোদেলার জন্য সাজানো। এই পুরো পেন্ট হাউস তোমার, যেখানে খুশি যেতে পারো। বাইরে ছাড়া। বাইরে তোমার জন্য বিপদ রোদেলা, কত হিংস্র চোখ তোমার দিকে তাকায়। এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ, আমার সুরক্ষায় আছো। এটাকে আপনি সুরক্ষা বলেন? এটা তো জেল। খুব তাড়াতাড়ি এই জেলকেই তুমি ভালোবাসতে শুরু করবে, কারণ এই জেলের জেলার তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আদ্রাফ ওকে ব্যালকনিতে নিয়ে গেল। পুরো শহরটা পায়ের নিচে। রোদেলার মনে হলো সে যেন এক বড় টাওয়ারে বন্দি রাজকন্যা, যার মুক্তির কোনো উপায় নেই। আমার ভার্সিটি, আমার বন্ধুরা। আমি তোমার ভার্সিটি, আমি তোমার একমাত্র বন্ধু, আর কিছুর দরকার নেই তোমার। আপনি আমার জীবনটা এভাবে কেড়ে নিতে পারেন না, আমারও স্বপ্ন আছে। এতক্ষণে জমানো সব কষ্ট, রাগ আর অসহায়ত্ব যেন একসাথে ফেটে পড়ল। রোদেলা চিৎকার করে কাঁদতে শুরু করলো। সে পাশের ফুলদানিটা তুলে মাটিতে আছড়ে পড়ল। আমি এভাবে বাঁচতে পারবো না, আমাকে মেরে ফেলুন, কিন্তু এভাবে বন্দি করে রাখবেন না, আমি মরে যাব। সে হিস্টোরিয়া রোগীর মতো আচরণ করতে লাগলো, কিন্তু আদ্রাফ একটু রাগ করলো না। সে শান্ত পায়ে রোদেলার কাছে এগিয়ে গেল এবং ওকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। কেঁদো না জান, আমি আছি তো। আদ্রাফের বুকে কিল মারতে মারতে, আপনি একটা শয়তান, জানোয়ার, আমার জীবনটা শেষ করে দিলেন। তোমার সব কষ্ট আমি মুছে দেব। তোমাকে শুধু আমাকে ভালোবাসতে হবে, শুধু আমাকে, পারবে না? আদ্রাফের কণ্ঠস্বর এমন কিছু ছিল যা রোদেলার সব বিদ্রোহকে এক মুহূর্তে শান্ত করে দিল। সে আদ্রাফের বুকে বুক লুকিয়ে কাঁদতে লাগলো। তার লড়াই করার শক্তিটুকু যেন শেষ হয়ে গেছে। রোদেলা চুলে হাত বোলাতে বোলাতে, কেন বোঝো না? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তাই তোমাকে আমার কাছেই থাকতে হবে সব সময়। আদ্রাফ ওকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে ওর কপালে, চোখে, ভেজা গালে চুমু খেতে লাগলো। আজ থেকে তোমার কান্নার প্রতিটি ফোঁটার হিসেব আমি নেব রোদেলা, আর সেই হিসেব আমি সুদ আসলে উসুল করব আমার ভালোবাসা দিয়ে। রোদেলা কোনো কথা বলল না। সে শুধু ভেজা চোখে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সে ধীরে ধীরে এই সাইকোর পাতা ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এখন ঘুমাও, আমি তোমার পাশেই আছি। আদ্রাফ রোদেলার পাশে শুয়ে ওকে নিজের বুকের মধ্যে টেনে নিল। রোদেলার আর বাধা দেওয়ার মতো শক্তি ছিল না। সে একসময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। আদ্রাফ ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। খুব তাড়াতাড়ি তুমি এই খাঁচাটাকেই ভালোবাসতে শুরু করবে রোদেলা, কারণ এই খাঁচার মালিক তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এভাবে এক সপ্তাহ কেটে গেল। সোনায় খাঁচার বন্দি রোদেলার জন্য প্রতিটা দিন ছিল একই রকম। সকালে আদ্রাফের হাতে খাওয়া, দুপুরে একা একা বিশাল বড় ফ্ল্যাটটাতে ঘুরে বেড়ানো, আর রাতে সেই ভয়ঙ্কর মানুষটার বুকে আশ্রয় নেয়া। রোদেলা এখন আর বিদ্রোহ করে না, চিৎকার করে না। সে যেন পাথর হয়ে গেছে। তার ভেতরের সব সত্তাটাকে নিংড়ে নিয়ে আদ্রাফ নিজের মতো করে গড়ে তুলছে। কি ভাবছো জান? আদ্রাফ অফিস থেকে ফিরে দেখলো রোদেলা ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের শহরের দিকে তাকিয়ে আছে। সে পেছন থেকে ওকে আলতো করে জড়িয়ে ধরল। রোদেলার শরীরটা একটু কেঁপে উঠলেও সে কোনো বাধা দিল না। কিছু না। আমার উপর এখনো রাগ করে আছো? আমার কি রাগ করার অধিকার আছে? রোদেলার ঘাড়ে মুখ ডুবিয়ে, আমার উপর তোমার সব কিছুর অধিকার আছে রানী, শুধু আমাকে ছেড়ে যাওয়ার অধিকার ছাড়া।
আদ্রাফের নিঃশ্বাসের উত্তাপে রোদেলার শরীরটা অবশ হয়ে আসছিল। সে ভালো মন্দের তফাৎটা ধীরে ধীরে ভুলে যাচ্ছিল। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা উপহার আছে। আমার কিছু লাগবে না। আমি তোমার মতামত চাইনি রোদেলা, আমি বলেছি তোমার জন্য উপহার আছে। রোদেলা চোখ বন্ধ করলো। আদ্রাফ তার হাতে নরম কিছু একটা তুলে দিল। রোদেলা চোখ খুলে দেখলো তার হাতে একটা ছোট্ট সাদা খরগোশের বাচ্চা। তোমার একা একা লাগে তাই না? ও এখন থেকে তোমার বন্ধু। আরেকজন বন্দি। বন্দি নয়, সুরক্ষিত। বাইরের দুনিয়াটা খুব খারাপ রোদেলা, সেখানে ও নিরাপদ থাকতো না। এখানে ও তোমার সাথে আমার কাছে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, ঠিক তোমার মতো। রোদেলা খরগোশটার গায়ে হাত বোলাতে লাগলো। তার মনে হলো সে যেন নিজের প্রতিচ্ছবিকে আদর করছে। ওর একটা নাম দাও। মুক্তি। খুব সুন্দর নাম, একটা বন্দির নাম মুক্তি। চমৎকার। সেদিন রাতটা ছিল ভিন্ন। আদ্রাফ রোদেলার সাথে অনেক কথা বলল, তার ছোটবেলার কথা, তার বিজনেসের কথা। রোদেলা নীরব শ্রোতার মতো সব শুনল। তার মনে হচ্ছিল এই ভয়ঙ্কর মানুষটার ভেতরেও হয়তো অন্য একটা মানুষ আছে যে খুব একা। আপনার জীবনে কি আর কেউ নেই? ছিল, আমার মা ছোটবেলায় মারা গেছেন, তারপর থেকে আমি একা। কিন্তু এখন তো তুমি আছো, আমার পুরো জগৎ এখন তুমি। এটা ভালোবাসা নাকি অধিকার আমি বুঝতে পারি না। তোমাকে একটা প্রশ্ন করব, করুন। তুমি কি কখনো আমাকে ভালোবাসতে পারবে রোদেলা? তোমার মালিক হিসেবে নয়, তোমার সবটুকু হিসেবে। রোদেলার কাছে এ প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে আদ্রাফের চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল আশা, ছিল ভয়, ছিল এক অদ্ভুত আকুতি। আমি জানি না। আমি অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। পরের দিন বিকেলে আদ্রাফ অফিস থেকে ফিরে রোদেলাকে আর সেই বিশেষ ফোনটা এনে দিল। তোমার জন্য আরেকটা সারপ্রাইজ। ছি। আমি তোমার বান্ধবী রিয়ার সাথে তোমাকে কথা বলতে দেব। রোদেলা অবাক হয়ে তার দিকে তাকালো। সত্যি? কিন্তু একটা শর্ত আছে। আমি ফোনের স্পিকার অন করে তোমার সামনে বসে থাকব। তোমাকে ওকে বোঝাতে হবে যে তুমি এখানে খুব খুশি আছো, নিজের ইচ্ছায় আছো। যদি এর সামান্যতম ব্যতিক্রম হয়, তাহলে আজকের পর রিয়ার কণ্ঠ তুমি আর কোনোদিন শুনতে পাবে না। রোদেলার সামনে তার কোনো উপায় ছিল না। সে তার একমাত্র বন্ধুকে বিপদে ফেলতে পারবে না। সে মাথা নেড়ে সম্মতি জানালো। আদ্রাফ রিয়ার নম্বরে কল দিল। ফোন ধরে কান্না জড়ানো গলায় বলে, হ্যালো রোদেলা, তুই তুই কেমন আছিস? ওই লোকটা তোর কোনো ক্ষতি করেনি তো? রোদেলার বুকের ভেতরটা দুমড়ে বুছড়ে যাচ্ছিল। সে আদ্রাফের দিকে তাকালো। আদ্রাফের চোখ শীতল আদেশ। গলা পরিষ্কার করে জোর করে হেসে, আমি আমি খুব ভালো আছি রিয়া, তুই কেমন আছিস? তুই ভালো আছিস? তোর গলা এমন শোনাচ্ছে কেন? তুই সত্যি বলছিস তো? আরে হ্যাঁ বাবা, সত্যি। আসলে আফরাদ আমাকে খুব ভালোবাসে। ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। আমি নিজের ইচ্ছেতেই এখানে আছি, তুই একদম চিন্তা করিস না। নিজের ইচ্ছায়? কিন্তু তোর পড়াশোনা? পড়াশোনা তো পরেও করা যাবে। আমি এখন ওর সাথে আমার নতুন জীবনটা গুছিয়ে নিচ্ছি। তুই ভালো থাকিস, আমি পরে আবার ফোন করব। রোদেলা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফোনটা কেটে দিল। তার মনে হচ্ছিল সে নিজের হাতে তার অতীতের সাথে সে সংযোগটাও কেটে ফেলেছে। রোদেলা চিবুক ধরে বুকটা উঁচু করে, ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি। আদ্রাফ ঝুঁকে এসে রোদেলার ঠোঁটে একটা গভীর চুমু দিল। এটা কোনো শান্তির চুমু ছিল না, ছিল পুরস্কারের। রোদেলার মনে হলো তার বাধ্যতার পুরস্কার। তুমি আমার কথা শুনলে আমি তোমাকে পুরো পৃথিবীটা এনে দেব রোদেলা। আদ্রাফকে ছেড়ে চলে যাওয়ার পর রোদেলা তার নতুন বন্ধু মুক্তিকে কোলে তুলে নিল। খরগোশটার নরম শরীরে মুখ ডুবিয়ে সে ফিসফিস করে বলল, আমরা দুজনেই বন্দি, তাই না? কিন্তু তফাৎ শুধু এটাই যে তোমার মালিক তোমাকে খাবার দেয়, আর আমার মালিক আমার আত্মাটাকে একটু একটু করে খেয়ে ফেলছে। এভাবে আরো 1 মাস কেটে গেল। রোদেলা এখন আদ্রাফের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সে আর কাঁদে না, প্রতিবাদ করে না। সে শিখে গেছে কিভাবে এই সোনার খাঁচার সাথে মানিয়ে চলতে হয়। তার পৃথিবী এখন এই পেন্ট হাউসের 4 দেয়াল। তার একমাত্র সঙ্গী খরগোশ মুক্তি, আর তার মালিক আদ্রাফ চৌধুরী। আদ্রাফ এখন তার সাথে আগের চেয়ে অনেক বেশি স্বাভাবিক আচরণ করে। সে আর কথা কথা হুমকি দেয় না, কারণ সে জানে পাখিটা এখন পুরোপুরি পশু এনেছে। আজ সন্ধ্যায় তৈরি থাকো, আমরা বাইরে যাব। আদ্রাফের এই কথায় রোদেলা প্রথমবারের মতো একটু অবাক হলো। প্রায় 2 মাস পর সে এই ফ্ল্যাটের বাইরে পা রাখতে পারবে।
কোথায়? আমার একটা বিজনেস পার্টি আছে। আমি চাই পুরো পৃথিবী আমার রানীকে দেখুক। আমি গিয়ে কি করব? তুমি কিছু করবে না। তুমি শুধু আমার পাশে থাকবে, আমার হাত ধরে, আর মনে রাখবে তোমার দিকে তাকানোর অধিকার শুধু আমার। পার্টিতে অন্য কারো দিকে তুমি তাকাবে না, কারোর সাথে কথা বলবে না। শর্তগুলো রোদেলার কাছে নতুন কিছু নয়, সে শুধু মাথা নাড়ল। সন্ধ্যায় আদ্রাফ তার জন্য একটা গাঢ় লাল গাউন নিয়ে এলো, সাথে হীরার নেকলেস আর কানের দুল। পরো, আমি দেখতে চাই আমার চাঁদটাকে আজ কতটা সুন্দর লাগছে। রোদেলাকে তৈরি করার জন্য পার্লার থেকে লোক আসলো। কয়েক ঘন্টার চেষ্টায় সে এক অপরূপ সুন্দরীতে পরিণত হলো, কিন্তু তার চোখে ছিল রাজ্যের শূন্যতা। আয়নার সামনে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল সে যেন এক দামি পুতুল, যাকে তার মালিক আজ সবার সামনে প্রদর্শন করতে নিয়ে যাবে। অসাধারণ। আদ্রাফ রোদেলার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। সে রোদেলার কাছে এসে ওর কোমর জড়িয়ে ধরল। আজ তোমাকে দেখে অনেকের হৃদয়ে আগুন লাগবে রোদেলা, কিন্তু ওরা জানে না এই আগুনের একমাত্র মালিক আমি। পার্টিতে ঢোকার সাথে সাথে সব আলো যেন ওদের উপর এসে পড়ল। সবাই আদ্রাফ চৌধুরীকে সমীহ করে, আর তার পাশে থাকা অপরূপ সুন্দরী মেয়েটিকে দেখে সবার চোখে মুখে বিস্ময়ের কৌতূহল। মিস্টার চৌধুরী, আপনাকে আজ খুব খুশি লাগছে। পাশের সুন্দরীটি কে, জানতে পারি? রোদেলার কোমর আরো শক্ত করে ধরে। মিট মাই ওয়াইফ, মিসেস রোদেলা চৌধুরী। ওয়াইফ শব্দটা শুনে সবাই চমকে গেল। আদ্রাফ চৌধুরী বিয়ে করেছেন, অথচ কেউ কিছু জানে না। রোদেলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার কোনো অনুভূতি হচ্ছিল না। সে জানে এই পরিচয়টা তার জন্য সম্মানের নয়, বরং অধিকারের এক নতুন শৃঙ্খল। রোদেলার কানের কাছে বলে, হাসো, সবাই দেখুক আমার রানী কতটা খুশি। রোদেলা জোর করে ঠোঁটের কোণে হাসি ফোটালো। পার্টিতে সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, আদ্রাফ এক মুহূর্তের জন্য রোদেলাকে একা ছাড়েনি। রোদেলার দিকে তাকিয়ে একটা ছেলে বলে, আপনার নামটা জানতে পারি? যুবকটি আদ্রাফের পরিচিত কোনো ব্যবসায়ী ছেলে। সে হয়তো আদ্রাফের ঘোষণা শোনেনি। সে কথা বলার জন্য রোদেলার দিকে হাত বাড়াতেই, ওর নাম জানার কোনো প্রয়োজন তোমার নেই। আমি আমি তো শুধু... তুমি কি সেটা আমি খুব ভালো করে জানি। আমার স্ত্রীর দিকে আরেকবার তাকালে তোমার ওই চোখ দুটো আমি তুলে নেব। আর এই হাতটা দিয়ে ওকে ছুতে চেয়েছিলে, তাই না? এই হাতটা কাল সকালের মধ্যে তোমার শরীরে থাকবে কিনা সেটা নির্ভর করছে তুমি কত দ্রুত আমার চোখের সামনে থেকে দূর হবে তার উপর। যুবকটি ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সেখান থেকে দৌড়ে পালালো। পুরো ঘটনাটা এত নীরবে ঘটলো যে আশেপাশে কেউ তেমনভাবে খেয়ালই করলো না। রোদেলার দিকে ফিরে, চলো। পার্টি তো এখনো শেষ হয়নি। আমার জন্য শেষ। আমার জিনিসের দিকে অন্য কেউ নজর দেবে এটা আমি সহ্য করতে পারি না। আদ্রাফ ওকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসলো। গাড়িতে পুরো রাস্তা সে একটাও কথা বলল না। ফ্ল্যাটে ফিরে আদ্রাফ ওকে সোজা বেডরুমে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। কি হয়েছে? আমি তো কিছু করিনি। তুমি কিছুই করনি, কিন্তু তোমার ওই রূপ করেছে, তোমার ওই মায়াবী চোখ দুটো করেছে। আদ্রাফ এগিয়ে এসে রোদেলার গাউনটা কাঁধ থেকে নামিয়ে দিল। কি করছেন? তোমাকে শাস্তি দিচ্ছি। কিসের শাস্তি? এত সুন্দর হওয়ার শাস্তি, এমন সুন্দর হওয়ার শাস্তি যাতে অন্য পুরুষ তোমার দিকে তাকাতে বাধ্য হয়। আদ্রাফ রোদেলার ঘাড়ে, গলায়, কাঁধে ভালোবাসার চিহ্ন আঁকতে লাগলো। এটা ভালোবাসা ছিল না, ছিল নিজের সম্পত্তিকে চিহ্নিত করার একটা প্রক্রিয়া। সে বোঝাতে চাইছিল রোদেলার শরীরের প্রতিটা ইঞ্চিতে শুধু তার অধিকার। ওর ঠোঁটে চুমু খেয়ে, কাল থেকে আর বাইরে যাওয়ার দরকার নেই। আমার এত সুন্দর একটা জিনিসকে আমি আর পৃথিবীর সামনে আনতে চাই না। তুমি শুধু আমার ঘরে থাকবে, আমার চোখের সামনে, আমার রানী হয়ে। রোদেলা কোনো বাধা দিল না। সে চোখ বন্ধ করে সব সহ্য করে গেল। সে জানে এই সাইকোর ভালোবাসার ধরনটাই এমন। এখানে প্রেম আর অত্যাচার একসাথে মিশে থাকে। আর শরীরটা আদ্রাফের, কিন্তু তার মনটা কি সে কোনদিন জয় করতে পারবে? নাকি সেটাও একদিন এই সাইকোর অধিকারে পরিণত হবে? সে রাতের পর থেকে আদ্রাফের শাসনের ধরন বদলে গেল। সে আর রোদেলার সাথে কোনো হিংস্র আচরণ করে না। তার সাইকো ভালোবাসা এখন এক নতুন রূপ নিয়েছে, একদম বন্ধ করা যত্ন। রোদেলাকে সে কাচের পুতুলের মতো যত্ন করতে লাগলো। তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা নিঃশ্বাস এখন আদ্রাফের তীক্ষ্ণ নজরে অন্তর্ভুক্ত। রোদেলা এখন আর তার শুধু রানী নয়, সে তার ভবিষ্যৎ সন্তানের মা। তোমার প্লেটের সব খাবার
শেষ হয়নি কেন রোদেলা? আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছা করছে না মানে? তুমি জানো না তোমার ভেতরে আরেকটা জীবন বেড়ে উঠছে? তার জন্য তোমাকে খেতে হবে। আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে? ডাক্তার ডাকবো? না না, এমনিতেই। রোদেলা কিছু বলার আগেই দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তার ভেতরে সবকিছু যেন বেরিয়ে আসছিল। আদ্রাফ দরজার বাইরে দাঁড়িয়েছিল, তার চোখে মুখে তীব্র উদ্বেগ। রোদেলা, দরজা খোলো। তুমি ঠিক আছো? রোদেলা কিছুক্ষণ পর বেরিয়ে আসলো। তার মুখ ফ্যাকাশে, শরীর দুর্বল। আদ্রাফ ওকে ধরে ফেলল। তোমাকে এমন দুর্বল দেখলে আমার কষ্ট হয়, জানো? সে এক ঝটকায় রোদেলাকে কোলে তুলে নিল এবং বেডরুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। আপনি অকারণে চিন্তা করছেন, এটা স্বাভাবিক। তোমার জন্য কোনো কিছুই আমার কাছে স্বাভাবিক নয়। আজ থেকে তুমি বিছানা থেকে নামবে না। তোমার যা যা লাগবে সব আমি এখানে এনে দেব। কিন্তু এইভাবে সারাদিন শুয়ে থাকা যায় না। আমি যা বলেছি তাই হবে। তোমার বা আমার সন্তানের কোনো রকম ঝুঁকি আমি নেব না। সেদিন থেকে শুরু হলো রোদেলার নতুন জেল জীবন। সে এখন শুধু একটা ঘরে বন্দি। আদ্রাফ তার জন্য পৃথিবীর সেরা ডাক্তার, সেরা পুষ্টিবিদ নিয়ে আসলো, কিন্তু সবকিছুই এই পেড হাউসের ভেতরে ঘটছিল। বাইরের জগতের সাথে তার কোনো সংযোগই রইল না। মিস্টার চৌধুরী, ম্যাডামের একটু হাঁটা চলা দরকার, একটু তাজা বাতাসও দরকার। এই ফ্ল্যাটের বেলকনি অনেক বড়, উনি ওখানেই হাঁটবেন। আর বাতাসের জন্য আমি বিশ্বের সেরা এয়ার পিউরিফায়ার লাগিয়েছি। কিন্তু আমার স্ত্রীর স্বাস্থ্যের চেয়ে বেশি আমি আর কিছুই বুঝি না ডাক্তার। আর আমি জানি কোনটা ওর জন্য ভালো। আপনি শুধু আপনার কাজ করুন। ডাক্তার আর কিছু বলার সাহস পেলেন না। তিনি চলে যাওয়ার পর রোদেলা আদ্রাফের দিকে তাকালো। আপনি কি বুঝতে পারছেন আপনি আমার সাথে কি করছেন? আমি তোমাকে আর আমাদের সন্তানকে পৃথিবীর সব বিপদ থেকে সুরক্ষিত রাখছি রোদেলা। বিপদের নামই তো আপনি। আপনার ভালোবাসাই তো আমার কাছে সবচেয়ে বড় বিপদ। রোদেলার পাশে বসে তার পেটে হাত রেখে। এই ভালোবাসাটা একদিন তুমি ঠিক বুঝবে। যখন আমাদের সন্তান তোমার কোলে আসবে তখন বুঝবে আমি যা করছি সব ওর ভালোর জন্যই করছি। রোদেলা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার পেটের ভেতর বেড়ে ওঠা অস্তিত্বটার জন্য তার কোনো অনুভূতিই কাজ করছিল না। তার শুধু মনে হচ্ছিল এই সন্তান তার বন্ধনকে আরো মজবুত করে তুলেছে। আজ রাতে আমাদের বাসায় একজন অতিথি আসবে। কি? আমার একমাত্র বন্ধু কবির। ও বিদেশ থেকে ফিরেছে। আমি চাই তুমি ওর সাথে দেখা করো। আমি এই অবস্থায় কারো সামনে? তুমি আমার স্ত্রী। আমার বন্ধুর সামনে যেতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তোমার জন্য কাপড় পাঠিয়ে দিচ্ছি, তৈরি থেকো। রাতে কবির আসলো। খুব হাসি খুশি আর বিশুক ধরনের ছেলে। রোদেলাকে দেখে সে উষ্ণভাবে হাসলো। ভাবি, আপনি আসলেই পরিমতো সুন্দর। আদ্রাব তো ঠিকই বলে, ধন্যবাদ। এই সাইকোটা আপনাকে খুব জ্বালিয়েছে, তাই না? আমি ওকে ছোটবেলা থেকে চিনি। যা একবার ধরে তা আর ছাড়ে না। কবির, আরে আমি কি ভুল বললাম? যাই হোক, আপনাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। ওরা তিনজন সোফায় বসে কথা বলছিল। কবির কথা বলার এক পর্যায়ে রোদেলার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনার জন্য আমি একটা ছোট্ট উপহার এনেছি। কবির একটা বাক্স রোদেলার দিকে এগিয়ে দিতে আদ্রাফ মাঝখান থেকে বক্সটা নিয়ে নিল। আমি দেখছি। আদ্রাফ বাক্সটা খুলে দেখলো ভেতরে একটা সুন্দর শোপিস। সে বাক্সটা বন্ধ করে টেবিলে রেখে দিল। আরে ওকে দিতে চেয়েছিলাম। আমার স্ত্রীর উপহার আমি গ্রহণ করব, এতে কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর খাওয়ার সময় কবির রোদেলার সাথে স্বাভাবিক ভাতে পেয়ে কথা বলছিল। ভাবি, আদ্রাবের পছন্দের খাবার কি? সেটা তো কোনোদিনও বলেইনি। আপনি নিশ্চয়ই জানেন। আমি আমার পছন্দ অপছন্দ নিয়ে তোমার এত মাথা ঘামানোর দরকার নেই কবির। খাও। পুরো সময়টা আদ্রাফ রোদেলাকে আগলে রাখলো। কবিরের কোনো কথার উত্তর সে রোদেলাকে সরাসরি দিতে দিল না। কবিরের প্রতিটি চাহনি, প্রতিটি কথা সে ফিল্টার করে রোদেলার কাছে পৌঁছে দিচ্ছিল। কবির বুঝতে পারছিল তার বন্ধুটি ভালোবাসার নামে বাড়াবাড়ি করছে। কবির চলে যাওয়ার পর রোদেলা আদ্রাফকে জিজ্ঞেস করলো, আপনি এমন কেন করছিলেন? উনি তো আপনার বন্ধু। ও পুরুষ রোদেলা, আর আমি কোনো পুরুষের ছায়াও তোমার উপর পড়তে দিতে চাই না, বন্ধু হোক বা শত্রু। আপনি অসুস্থ আফরাত, আপনার চিকিৎসার দরকার। রোদেলাকে দেয়ালের সাথে চেপে ধরে। আমার একমাত্র অসুখ তুমি, আর আমার চিকিৎসা হলো তোমাকে আমার মধ্যে জড়িয়ে রাখা। আদ্রাফ রোদেলার পেটের উপর হাত রেখে বলল, আর খুব তাড়াতাড়ি আমাদের ভালোবাসার প্রমাণ আসছে। এরপর থেকে তুমি আর একা নও রোদেলা, তোমার সাথে আমার একটা অংশ সব সময় থাকবে। তুমি চাইলেও আর আমার থেকে মুক্তি পাবে না, কখনোই না।
রোদেলার মনে হলো তার নিজের বলে আর কিছুই রইল না। তার শরীর, তার মন, এমনকি তার গর্ভের সন্তান এখন এই সাইকোর অধিকার। এই জেল থেকে তার আর কোনো দিনও মুক্তি মিলবে না। এদিকে দেখতে দেখতে 7 মাস কেটে গেল। রোদেলা তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এখন অনেকটাই নিষ্প্রাণ, শান্ত। তার স্মিত উদর জানান দেয় নতুন অতিথির আগমন আর বেশি দূরে নয়। এই কয়েক মাসে আদ্রাক তাকে পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, শুধু দেয়নি মুক্তি। রোদেলা এখন আর এই বন্দি জীবনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। তার একমাত্র সঙ্গী মুক্তি আর তার অনাগত সন্তান। তোমার কি কষ্ট হচ্ছে? মধ্যরাতে রোদেলাকে বিছানায় ছটফট করতে দেখে আদ্রাক জিজ্ঞেস করলো। তার চোখের মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। প্রেগনেন্সির শেষ পর্যায়ে এসে রোদেলার শরীরটা বেশ দুর্বল হয়ে পড়েছে। না, ঠিক আছে, মনে হয় ও লাথি মারছে। আদ্রাফ আলতো করে রোদেলার পেটের উপর হাত রাখলো। কিছুক্ষণের মধ্যে সেও একটা মৃদু লাথি অনুভব করলো, আর শীতল মুখে এক অনাবিল আনন্দের হাসি ফুটে উঠল। ও আমার মতোই শক্তিশালী হবে, তাই না? হয়তো। রোদেলা, তুমি কি এখনো আমাকে ভয় পাও? ভয়কে তো আমি জয় করে ফেলেছি আফরাত। এখন যা আছে তা শুধু অভ্যাস। তুমি কি আমাকে একটু ভালোবাসো না? আপনি কি চান আমি ভালোবাসার অভিনয় করি? না, আমি তোমার সত্যিকারের ভালোবাসা চাই। আমি অপেক্ষা করব। ঠিক তখনই রোদেলা পেটে একটা তীব্র ব্যথা অনুভব করলো। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। আফরাত, আমার খুব কষ্ট হচ্ছে। আদ্রাফ দেখলো রোদেলার অবস্থা ভালো নয়। সময়ের আগেই লেবার পেন শুরু হয়েছে। সে মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ল। তার সাজানো নিয়ন্ত্রণ জগতে এই প্রথম এমন একটা ঘটনা ঘটল যার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। রোদেলা, কি হয়েছে? আমি ডাক্তার ডাকছি। মিস্টার চৌধুরী, সিমটম যা বলছেন তাতে এক্ষুনি হসপিটালে আনতে হবে। প্রতিটা সেকেন্ড মূল্যবান। মাসের পর মাস ধরে যে দুর্গ আদ্রাফ তৈরি করেছিল, আজ সেই দুর্গের দরজা খুলতে সে বাধ্য হলো। সে জ্ঞান হারাতে থাকা রোদেলাকে কোলে তুলে নিয়ে লিফটের দিকে দৌড়ালো। তার জীবনে প্রথমবারের মতো সে ভয় পাচ্ছিল, রোদেলাকে হারানোর ভয়। হসপিটালে পৌঁছে আদ্রাফ যেন এক ঝড় বয়ে দিল। সে হসপিটালের পুরো একটা ফ্লোর বুক করে নিল। তার চিৎকারে ডাক্তার, নার্স সবাই তটস্থ। আমার স্ত্রী আর বাচ্চার যদি সামান্যতম কিছু হয়, তাহলে আমি এই পুরো হাসপাতাল জ্বালিয়ে দেব। মনে থাকে যেন। প্লিজ মিস্টার চৌধুরী, আপনি শান্ত হন। আমরা আমাদের সেরাটা দিচ্ছে। ম্যাডামের অবস্থা ক্রিটিক্যাল, এক্ষুনি অপারেশন করতে হবে। রোদেলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আদ্রাফ কাচের দরজার বাইরে দাঁড়িয়েছিল। তার শক্তিশালী শরীরটা আজ কাঁপছিল। সে দেখছিল ভেতরে রোদেলা যন্ত্রণায় ছটফট করছে। ঠিক তখনই করিডোর দিয়ে যাওয়া একজন নার্স থমকে দাঁড়ালো। সে প্রায় অবিশ্বাস্য চোখে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে রইল। মেয়েটা রিয়া, যে হসপিটালে ইন্টার্ন নার্স হিসেবে কাজ করে। রোদেলা! রিয়া প্রায় দৌড়ে দরজার কাছে চলে আসলো। সে আদ্রাফকে দেখে প্রথমে ভয় পেলেও রোদেলার অবস্থা দেখে তার ভয়কে ছাপিয়ে গেল উদ্বেগ। রোদেলা, ওর এই অবস্থা কি করে হলো? আপনি ওর সাথে কি করেছেন? রিয়ার দিকে শীতল চোখে তাকিয়ে। তোমাকে না বলেছিলাম ওর জীবন থেকে দূরে থাকতে? আপনি একটা জানোয়ার। ওর এই অবস্থার জন্য আপনি দায়ী। আমি পুলিশকে সব বলে দেব। রিয়ার কানের কাছে মুখ নিয়ে হিংস্র গলায়। পুলিশ? খুব ভালো, তবে তার আগে তোমার বাবা মায়ের কথা একবার ভেবো। তারা এখন রাতের খাবার খাচ্ছে, তাই না? আমার একটা ফোন কল তাদের সেই খাবারটাকে শেষ খাবারে পরিণত করতে পারে। রিয়ার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে কাঁচের ভেতর দিয়ে রোদেলার দিকে তাকালো। রোদেলাও তাকে দেখছিল। তার চোখে ছিল আকুতি, ছিল না বলতে পারা হাজারো কথা। রোদেলা, কিছু তো বল। রোদেলা তার বন্ধুর বিপদের কথা ভেবে মুখ খুলতে গিয়েও খুলতে পারল না। সে শুধু মাথা নেড়ে বোঝালো সব ঠিক আছে। তারপর যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলল। আদ্রিফের দিকে তাকে তার শেষ শক্তিটুকু দিয়ে অনুরোধ করলো, ওকে যেতে দিন প্লিজ। রিয়ার দিকে তাকিয়ে তাচ্ছিলেন হাসি দিয়ে। দেখলে, ও আমার সাথে ভালো আছে। এখন পথ ছাড়ো। রিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল তার বান্ধবী এক ভয়ঙ্কর নরকে বন্দী, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। কয়েক ঘন্টা পর অপারেশন থিয়েটারে দরজা খুলল।
ডাক্তার বেরিয়ে আসলেন। আমার স্ত্রী, আমার বাচ্চা। অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। আপনার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, কিন্তু ম্যাডামের অবস্থা এখনও স্থিতিশীল নয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আগামী 24 ঘন্টা কিছু বলা যাচ্ছে না। আদ্রাফের পৃথিবীটা যেন দুলে উঠল। সে কাপা পায়ে আইসিইউর দিকে এগিয়ে গেল। কাছের ভেতর দিয়ে দেখলো রোদেলা শুয়ে আছে নিথর, তার সারা শরীরে বিভিন্ন নল লাগানো। কাছের উপর হাত রেখে আদ্রাফ বলে, রোদেলা প্লিজ চোখ খোলো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ। সে আদ্রাফ চৌধুরী কোনোদিন কারো সামনে মাথা নত করেনি। আছে তার ভালোবাসার জন্য ভেঙে পড়ল। সে বুঝতে পারছিল তার সাইকো ভালোবাসা, তার অধিকার বোধ, তার নিয়ন্ত্রণ সবকিছুই অর্থহীন হয়ে যাবে যদি রোদেলাই না থাকে। সে তার খাঁচার পাখিকে ভালোবাসতে গিয়ে প্রায় মেরেই ফেলেছিল। আজ প্রথমবারের মতো তার মনে হলো সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। এদিকে আইসিইউর বাইরে করিডোরটা আদ্রাফের নতুন ঠিকানা হয়ে গেল। একটা দিন, দুটো দিন, দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। তার দামি স্যুটটা ভাঁজ পড়েছে, নিখুঁতভাবে শেপ করা মুখে ফুটে উঠেছে খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে জমেছে কালো কালি। যে আদ্রাফ চৌধুরীকে দেখে পুরো শহর কাঁপত, সে আজ তাকে কাচের দরজার দিকে তাকিয়ে অসহায়ভাবে বসে আছে। আদ্রাফ কিছু তো খা, 7 দিন হয়ে গেল। এভাবে থাকলে তুইও অসুস্থ হয়ে পড়বি। ওর এই অবস্থার জন্য আমি দায়ী কবির। আমি ওকে ভালোবেসেছি, কিন্তু আমার ভালোবাসাটাই ওর জন্য বিষ হয়ে গেছে। আমি ওর ডানা দুটো কেটে দিয়ে বলেছিলাম ওড়ো, আমি ওর নিঃশ্বাস বন্ধ করে দিয়ে বলেছিলাম বাঁচো। এই এক সপ্তাহ আদ্রাফ তার মেয়ের কাছেও যায়নি। সে শুধু নার্সারির কাছের বাইরে থেকে এক ঝলক দেখে আসে। ভেতরে যাওয়ার সাহস তার হয় না। তার মনে হয় তার পাপের ছায়া সে তার নিষ্পাপ মেয়ের উপর ফেলতে পারে না। এক সপ্তাহ পর ডাক্তার বেরিয়ে আসলেন। ডাক্তার, রোদেলা। দেখুন মিস্টার চৌধুরী, শারীরিক বিপদটা হয়তো কেটে গেছে, কিন্তু উনি গভীর শকে আছেন। আমরা তাকে কেবিনে শিফট করছি, কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছেন না। তার চেতনা আছে, কিন্তু চারপাশের জগতের সাথে উনি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেসের লক্ষণ। তার সুস্থ হতে অনেক সময় লাগবে। আপনাদের ধৈর্য ধরতে হবে। অনেক সময় লাগবে। এই কথাটাই আদ্রাফকে আরো বেশি করে তার অপরাধের গভীরতা বুঝিয়ে দিল। সে রোদেলার কেবিনের বাইরে সোফায় বসে পড়ল। দিনের পর দিন কেটে যেতে লাগলো। আদ্রাফ তার অফিস, তার সাম্রাজ্য সব কিছু ভুলে গেল। সে হসপিটালকে তার জগৎ বানিয়ে দিল। সে দূর থেকে তার মেয়ের দেখাশোনা করত, নার্সদের কাছ থেকে সব খোঁজ খবর নিত, আর বাকি সময়টা কাটাতো রোদেলার ঘরের দরজায়। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। রোদেলা তখনও নীরব নিথর। একদিন রাতে আদ্রাফ যখন কেবিনের ভেতর রোদেলার পাশে চেয়ারে বসেছিল, তখন একজন নার্স বাচ্চাটিকে নিয়ে ঢুকলো। আদ্রাফ নার্সের হাত থেকে বাচ্চাটিকে নিল। এই প্রথম সে তার মেয়েকে স্পর্শ করল। শিশুটির তুলতুলে নরম শরীরটা তার কঠিন হাত দুটোর মধ্যে যেন হারিয়ে যাচ্ছিল। সে খুব সাবধানে বাচ্চাটিকে রোদেলার পাশে রাখলো। রোদেলার দিকে তাকিয়ে ভাঙা গলায়, রোদেলা দেখো, আমাদের মেয়ে, ও তোমাকে ডাকছে, তুমি সাড়া দেবে না? রোদেলা কোনো প্রতিক্রিয়া করলো না। তার চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি শূন্য। আদ্রাফ তার নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, যা শিশুটির গায়ে পড়ছিল। ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। রোদেলার আঙুলগুলো খুব ধীরে ধীরে নড়ে উঠল। সে তার হাতটা বাড়িয়ে শিশুটির ছোট্ট পা স্পর্শ করলো। এ সামান্য স্পর্শটুকু ছিল আদ্রাফের কাছে অলৌকিকের মতো। তার মনে হলো রোদেলার ভেতরকার বরফ গলতে শুরু করেছে। আদ্রাফ কান্না জড়ানো গলায়, রোদেলা, তুমি তুমি কি ওকে অনুভব করতে পারছো? রোদেলা কোনো উত্তর দিল না, কিন্তু তার হাতটা তখনও মেয়ের পায়েই রয়ে গেল। এই প্রথম 1 মাস পর রোদেলার মধ্যে জীবনের কোনো লক্ষণ দেখা গেল। সেই দিনের পর থেকে রোদেলার উন্নতি খুব ধীর গতিতে হতে লাগলো। সে এখন তার মেয়েকে স্পর্শ করে, তার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে আদ্রাফের মনে হয় রোদেলার ঠোঁট দুটো কিছু বলার জন্য কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হয় না। একদিন বিকেলে আদ্রাফ যখন বাচ্চাটাকে খাওয়াচ্ছিল, রোদেলা প্রথম কথা বলল, ফিসফিস করে, প্রায় শোনা যায় না এমন। ওর নাম? আদ্রাফ চমকে তাকালো। রোদেলা, তুমি কথা বলেছ? ওর নাম কি? আমি তো এখনো কিছু ভাবিনি। আমি চেয়েছিলাম তুমি ওর নাম রাখবে। রোদেলা কিছুক্ষণ তার মেয়ের দিকে তাকিয়ে রইল। আলো। আলো? আমার জীবনে সব আলো তো আপনি কেড়ে নিয়েছেন। ও হয়তো আমার জীবনে একটু আলো নিয়ে আসবে।
কথাগুলো ছুরি ফলার মতো আদ্রাফের বুকে বিঁধল। সে রোদেলার বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই রোদেলা, আমি একটা জানোয়ার, কিন্তু আমি আমার সব ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। সে রোদেলার হাতটা নিজের হাতে তুলে নিল। তুমি যেদিন এই হসপিটাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বের হবে, সেদিন থেকে তুমি মুক্ত রোদেলা, সম্পূর্ণ মুক্ত। আমি কসম করছি আমি বা আমার কোনো লোক তোমাকে আটকাবে না। তুমি যদি চাও আমাকেও তোমার সাথে নিয়ে যেতে পারো, আমি কোনোদিন তোমাদের সামনে আসবো না। আদ্রাফ তার জীবনের সবচেয়ে বড় স্বীকারোক্তিটা করে ফেলল। সে তার পাখিকে খাঁচার দরজা খুলে দিল। কিন্তু 1 মাস ধরে নীরব থাকা ভেঙে চুরমার হয়ে যাওয়া পাখিটা কি আদৌ উঠতে চাইবে, নাকি এই ভাঙা ডানা নিয়ে নতুন করে বাঁচতে শিখবে তার সন্তানের জন্য? উত্তরটা সময়ের হাতেই ছেড়ে দিতে হলো। এদিকে আদ্রাফের সেই মুক্তির প্রস্তাবে রোদেলা কোনো উত্তর দিল না। তার নিষ্প্রাপ চোখ দুটো যেন বলছিল, যে পাখি উঠতেই ভুলে গেছে তাকে খাঁচার দরজা খুলে দেওয়ার কোনো অর্থ হয় না। সেদিনের পর থেকে হসপিটালের কেবিনটা এক অদ্ভুত নীরবতার সাক্ষী হয়ে রইল। রোদেলা ধীরে ধীরে শারীরিকভাবে সুস্থ হতে লাগলো, কিন্তু মানসিকভাবে সে যেন এক গভীর খোলসের মধ্যে ঢুকে গেল। সে তার মেয়ে আলোকে পরম যত্নে দেখাশোনা করত, তাকে খাওয়াতো, ঘুম পাড়াতো, কিন্তু নিজের জগৎটা ছিল আলোহীন। সে আদ্রাফের সাথে একটি কথাও বলতো না। আদ্রাফ ঘরে ঢুকলে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিত, যেন লোকটা এই ঘরে উপস্থিত থেকেও অনুপস্থিত। রোদেলা, তোমার স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খাইয়ে দেব? রোদেলা নার্সকে উদ্দেশ্য করে। সিস্টার, আমার প্লেটটা নিয়ে যান। আদ্রাফের অস্তিত্বকে সে পুরোপুরি অস্বীকার করতে শুরু করলো। তার দেয়া খাবার সে ছোঁয় না, তারা না ফুল সে দেখে না। নার্স বা ডাক্তার যা বলে সে চুপচাপ শোনে। কিন্তু আদ্রাফ কথা বলে সে বধির হয়ে যায়। যে নিয়ন্ত্রক মানুষটা একদিন রোদেলার প্রতিটা নিঃশ্বাসের উপর অধিকার স্থাপন করছিল, আছে নিজের স্ত্রীর কাছে অদৃশ্য অচ্ছিত কবিরের সাথে কথা বলার সময়। ও আমার সাথে কথা বলে না কবির, আমার দিকে তাকায়ও না। আমি যখন ঘরে থাকি তখন ও এমনভাবে আচরণ করে যেন আমি একটা দেয়াল। আমি ওর চোখে এক ফোঁটাও ঘৃণাও দেখি না। ঘৃণা দেখার জন্য তো যোগ্যতা লাগে, ওর চোখে আমি সেই যোগ্যতাহীন। সময় দে বন্ধু, তুই যে আঘাত করছিস সেটা সেরে উঠতে সময় লাগবে। এই নীরবতা আমাকে তিলে তিলে মারছে কবির। ও যদি চিৎকার করতো, আমাকে মারতো, গালি দিত, তাহলে হয়তো আমি শান্তি পেতাম, কিন্তু এই উপেক্ষা সহ্যের বাইরে। একদিন রাতে আদ্রাফ দেখলো রোদেলা আলোর দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলছে আর হাসছে। বহুদিন পর রোদেলার মুখে হাসি দেখে আদ্রাফের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে খুব সাবধানে এগিয়ে গেল, যেন রোদেলার এই মুহূর্তটা ভেঙে না যায়। ও খুব সুন্দর হয়েছে, তাই না? আদ্রাফের কণ্ঠস্বর শোনা মাত্র রোদেলার হাসি মিলিয়ে গেল। সে আলোর উপর চাদরটা টেনে দিয়ে অন্যদিকে মুখ ফিরে শুয়ে পড়ল। তার এই আচরণটা আদ্রাফের বুকে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল রোদেলার পৃথিবীতে এখন শুধু সে আর তার মেয়ে আছে, সেখানে আদ্রাফের কোনো স্থান নেই। এই প্রত্যাখ্যানের যন্ত্রণা আদ্রাফকে তার পুরনো ভুলের থেকেও বেশি কষ্ট দিচ্ছিল। সে তার নিজের তৈরি করা নরকে নিজেই পড়ছিল। সে বুঝতে পারছিল শুধু মুক্তির কথা বলাই যথেষ্ট নয়, তাকে রোদেলা কেড়ে নেওয়ার জগৎটা ফিরিয়ে দিতে হবে। পরের দিন আদ্রাফ একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে তার ফোন থেকে রিয়ার নম্বরটা বের করলো। সে নম্বরটা সে একদিন হুমকি দেওয়ার জন্য ব্যবহার করেছিল। আজ সেই নম্বরে তাকে ফোন করতে হচ্ছে সাহায্য চাওয়ার জন্য। রিয়া ফোন ধরে আতঙ্কিত গলায়, হ্যালো, কে? আমি আদ্রাফ চৌধুরী বলছি। আপনি আপনি আবার কেন ফোন করেছেন? আমার কাছ থেকে আর কি চান? আমার বন্ধুদের জীবনটা তো আপনি শেষ করে দিয়েছেন। আমি কিছু চাইতে ফোন করিনি রিয়া, আমি অনুরোধ করতে ফোন করেছি। অনুরোধ? তুমি কি একবার হসপিটালে এসে রোদেলার সাথে দেখা করতে পারবে? ও কারোর সাথে কথা বলে না, ও ভালো নেই, হয়তো তোমার সাথে ওর তোমাকে দরকার। আমি জানি আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। অন্যায়? আপনি তো ওর জীবনটাই কেড়ে নিয়েছেন। আমি জানি, আর তাই আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি ওকে ওর পুরনো জীবনটা ফিরিয়ে দিতে চাই। প্লিজ একবার এসো, আমি কসম করছি তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না। ফোনের ওপাশে কিছুক্ষণ পিনপত নীরবতা। রিয়া হয়তো ভাবছিল এই সেই লোক যে তাকে তার পরিবারের মৃত্যুর হুমকি দিয়েছে। আমি আসবো, কিন্তু আপনার জন্য নয়, আমার বান্ধবীর জন্য। আদ্রা ফোনটা রেখে দিল। তার মনে হলো সে যেন তার অহংকারের শেষ ইতিটাও আজ ভেঙে ফেলেছে।
যে বন্ধুকে সে রোদেলার জীবন থেকে আবর্জনার মতো সরিয়ে দিয়েছিল, আজ সেই বন্ধুর কাছে সে সাহায্য ভিক্ষা করছে। বিকেলে রিয়া হসপিটালে আসলো। সে ভয়ে ভয়ে রোদেলার কেবিনের দিকে এগিয়ে গেল। দেখলো আদ্রাফ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, পরাজিত বিধ্বস্ত এক মানুষের মতো। আদ্রাফ রিয়াকে দেখে কোনো কথা না বলে নীরবে পথ ছেড়ে দিল আদ্রাফকে উপেক্ষা করে। আমি কি ভেতরে যেতে পারি? যাও, ও তোমার জন্য অপেক্ষা করছে। রিয়া ভেতরে ঢুকলো। রোদেলা বিছানায় বসে আলোর দিকে তাকিয়েছিল। রিয়ার পায়ের শব্দে সে মুখ তুলে তাকালো। বহুদিন পর তার সবচেয়ে প্রিয় বান্ধবীকে দেখে রোদেলার পাথর হয়ে যাওয়া চোখের গভীরে যেন সামান্য আবেগের ঢেউ খেলে গেল। তার ঠোঁট দুটো কাঁপছিল কিছু একটা বলার জন্য। আদ্রাফ দরজার কাঁচ দিয়ে দেখছিল। তার মনে হচ্ছিল তার ভাগ্যের রায় এখন এই বন্ধ দরজার ভেতরেই লেখা হবে। রিয়া কেবিনে ঢোকার পর মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। দুই বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে রইল। রোদেলার পাথর হয়ে যাওয়া চোখে বহু মাস পর আবেগের সমুদ্র উত্তাল হয়ে উঠল। তার ঠোঁট দুটো কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। রোদেলা! এই একটা ডাকে যেন সব বাঁধ ভেঙে গেল। রোদেলা চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। সে কোনো শব্দ করে কাঁদছিল না, কিন্তু তার নীরব কান্না যেন ঘরের বাতাসকে ভারী করে তুলছিল। রিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। বহুদিন পর পরিচিত কোনো মানুষের স্পর্শ পেয়ে রোদেলা যেন তার সবটুকু শক্তি হারিয়ে ফেলল। আমি আমি খুব দুঃখিত রোদেলা। আমি তোকে বাঁচাতে পারিনি। আমি প্রতিদিন তোর জন্য। রিয়ার কাঁধে মুখ লুকিয়ে ভাঙা ভাঙা স্বরে, আমার আমার খুব একা লাগতো রিয়া, খুব একা। দরজার বাহিরে দাঁড়িয়ে আদ্রাফ সব দেখছিল। রোদেলার প্রতিটা অশ্রু তার বুকে সীসার মতো বিঁধছিল। সে বুঝতে পারছিল সে রোদেলাকে যে কষ্ট দিয়েছে তা হয়তো কোনো দিনেও মুছবার নয়। সে সেখান থেকে সরে গেল দুই বান্ধবীকে তাদের ব্যক্তিগত মুহূর্তটা দেওয়ার জন্য। ওই লোকটা আদ্রাফ, ও বাইরে দাঁড়িয়েছিল। ওই আমাকে ফোন করে আসতে বলেছে। ও হ্যাঁ, আমাকে অনুরোধ করছিল যেন আমি একবার এসে তোর সাথে দেখা করি। ও বলছিল তুই নাকি কারোর সাথে কথা বলছিস না। কথা বলার মতো কিছু কি অবশিষ্ট আছে রিয়া? কেন থাকবে না? তুই এখান থেকে বের হবি। ও তোকে মুক্তি দেওয়ার কথা বলেছে। তুই কি তুই কি চলে আসবি রোদেলা? আমরা আবার আগের মতো থাকবো। রিয়া মুক্তির কথা বলছিল, যে মুক্তিটা একদিন রোদেলার একমাত্র স্বপ্ন ছিল। কিন্তু আজ সেই মুক্তির কথা শুনে তার মনে হলো কোনো আনন্দ হলো না। সে পাশে ঘুমিয়ে থাকা তার মেয়ে আলোর দিকে তাকালো। আগের মতো? আগের মতো তো আর কিছু নেই রিয়া। আমি আর আগের মতো নেই। আগের মতো রোদেলা নেই। আমি এখন একজন মা। তো কি হয়েছে? তুই আলোকে নিয়ে আমাদের সাথে থাকবি। আমরা সবাই মিলে ওকে বড় করব। কিন্তু ওই জানোয়ারটার সাথে এক মুহূর্তও নয়। ও আলোর বাবা রিয়া। যে লোকটা তার জীবনটা নরক বানিয়ে দিয়েছে সে কারো বাবা হওয়ার যোগ্য নয়। কিন্তু ও বদলে গেছে। তুই ওকে বিশ্বাস করছিস? সে লোকটা তোকে। আমি ওকে বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু আমি ওর চোখের অনুশোচনাটা দেখেছি। যে আফরাদ চৌধুরীকে আমি চিনতাম, সে কোনোদিন কারোর সামনে মাথা নত করে না, কিন্তু আমার জন্য। রোদেলার কিছু বলল না। রিয়া বুঝতে পারছিল তার বান্ধবীর মনের ভেতরে এক জটিল সমীকরণ আটকে গেছে। অন্যদিকে আদ্রাফ তার কেবিনে বসে তার আইনজীবীর সাথে কথা বলছে। হ্যালো মিস্টার খান, আমি আদ্রাফ বলছি। আমি চাই আপনি ডিভোর্স পেপার রেডি করুন। ডিভোর্স? কিন্তু স্যার। যা বলছি তাই করুন। মিউচুয়াল কনসেন্ট আর সাথে একটা ট্রাস্ট ফান্ড তৈরি করুন। আমার কোম্পানির 50% শেয়ার আমি রোদেলা এবং আমার মেয়ের নামে ট্রান্সফার করতে চাই। এমনভাবে সব ব্যবস্থা করবেন যেন ওদের কোনোদিন কোনো কিছুর অভাব না হয়। কিন্তু স্যার এত বড় একটা সিদ্ধান্ত। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কাগজগুলো রেডি করে আজই আমার কাছে পাঠান। ফোনটা রেখে আদ্রাফ চোখ বন্ধ করলো। সে তার জীবনের সবচেয়ে কঠিন কাজটা করছিল। যে রোদেলাকে সে নিজের করে পাওয়ার জন্য পৃথিবী ওলটপালট করে দিয়েছিল, আজ সে নিজের হাতে তাকে দূরে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছে। এটাই হয়তো তার প্রায়শ্চিত্তের প্রথম ধাপ। রিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পর আদ্রাফ কেবিনে ঢুকলো। তার হাতে কিছু আইনি কাগজপত্র। রিয়া চলে গেছে? হ্যাঁ। কাগজগুলো রোদেলার পাশের টেবিলে রাখে। আমি ডিভোর্স পেপার রেডি করতে বলেছি, আর তোমার আর আলোর ভবিষ্যতের সব ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি সুস্থ হলেই এখান থেকে চলে যেতে পারো।
আদ্রাফ কথাগুলো বলার সময় একবারও রোদেলার চোখের দিকে তাকায়নি। সে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আলোর বাবা? ওর বাবা একটা জানোয়ার, ওর জীবন থেকে সেই জানোয়ারটা দূরে থাকাই ভালো। কিন্তু আপনি তো বদলে গেছেন। জানোয়ার কখনো বদলায় না রোদেলা, শুধু খোলস পাল্টাতে শেখে। আমি চাই না আমার ছায়া আমার মেয়ের উপর পড়ুক। রোদেলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কাজগুলোর দিকে হাত বাড়ালো। সে ডিভোর্স পেপারে প্রথম পাতাটা তুলে নিল। আদ্রাফের হৃদস্পন্দন যেন থেমে গেল। আমি সাইন করব, কিন্তু একটা শর্তে। বলো, তোমার সব শর্ত আমি মানব। আপনাকে আলোর বাবা হিসেবে ওর জীবনে থাকতে হবে, দূর থেকে নয়, কাছ থেকে। ওকে আপনার স্নেহ, আপনার ভালোবাসা দিতে হবে। আপনি সপ্তাহে একদিন এসে ওর সাথে দেখা করে যাবেন। বাবা হিসেবে ওর প্রতি আপনার সব দায়িত্ব পালন করবেন। আদ্রাফ স্তব্ধ হয়ে গেল। সে ভেবেছিল রোদেলা তাকে চিরদিনের জন্য তার জীবন থেকে মুছে ফেলতে চাইবে, কিন্তু এ কি অদ্ভুত শর্ত! সে তার মেয়ের বাবা হিসেবে থাকবে, কিন্তু তার স্বামী হিসেবে নয়। আমি পারবো। পারবেন? তাহলে কাগজগুলো রেখে যান। যেদিন আমি হাসপাতাল থেকে ছাড়া পাবো সেদিন সাইন করে দিব। আদ্রাফ আর কিছু বলতে পারল না। সে শুধু মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারছিল রোদেলা তাকে ক্ষমা করেনি, কিন্তু সে তাকে প্রত্যাখ্যানও করেনি। সে এক নতুন জটিল সম্পর্কের সমীকরণ তৈরি করে দিয়েছে, যে সম্পর্কে কোনো অধিকার নেই, আছে শুধু দায়িত্ব। আর হয়তো এটাই ছিল আদ্রাফের সাইকো ভালোবাসার সবচেয়ে বড় শাস্তি। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার দিন আদ্রাফ সবকিছু নিখুঁতভাবে ব্যবস্থা করে রেখেছিল। তার ধারণা ছিল রোদেলা হয়তো তার কিনে দেওয়া নতুন কোনো বাড়িতে উঠবে, যেখানে আলো আর সে নিরাপদে থাকতে পারবে। কিন্তু রোদেলা তাকে আরও অবাক করে দিল। আমি আমার পুরনো ফ্ল্যাটেই ফিরে যেতে চাই। কিন্তু ওখানে তোমার জন্য কিছুই নেই। আমি তোমার জন্য একটা নতুন সুন্দর বাড়ির ব্যবস্থা করেছি, সেখানে আলো অনেক ভালোভাবে থাকবে। আমার পুরনো জীবনটাকে আমি আবার নতুন করে সাজাতে চাই মিস্টার চৌধুরী। আমার সামান্য জিনিসপত্র দিয়েই, আপনার দামি আসবাব দিয়ে নয়। মিস্টার চৌধুরীর সম্বোধনটা আদ্রাফের বুকে ছুরির মতো বিঁধল। একসময় যে মেয়েটা তার প্রতিটা নিঃশ্বাসের অংশ ছিল, আছে কতটা ডিস্টেন্স! কিন্তু আদ্রাফ কোনো প্রতিবাদ করল না। সে তার প্রায়শ্চিত্তের অংশ হিসেবে রোদেলার প্রতিটা সিদ্ধান্ত মাথা পেতে নিতে শিখেছে। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। কয়েক ঘন্টার মধ্যে রোদেলা পুরনো ফ্ল্যাটটা আবার বাসযোগ্য হয়ে উঠল। তার পুরনো খাট, ছোট্ট ড্রেসিং টেবিল আর কিছু বইপত্র, সবকিছু আগের জায়গায় ফিরে আসলো। আদ্রাফ নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ তদারকি করলো। তোমার আর আলোর জন্য যা যা দরকার আমি সব পাঠিয়ে দেব, আর একজন নার্স আর একজন সাহায্যকারী। আমার কাউকে লাগবে না, আমি একাই পারবো। রিয়া আছে, ও আমাকে সাহায্য করবে। কিন্তু আলোর? আমার মেয়ের দেখাশোনা আমি নিজেই করতে পারবো। আদ্রাফ আর কিচ্ছু বলল না। সে জানে রোদেলা এখন আর তার আত্মসম্মান আর স্বাধীনতাটুকু ফিরে পেতে চাইছে। সে পুরাতন ফ্ল্যাটের চাবিটা রোদেলার হাতে তুলে দিল। নিজের খেয়াল রেখো, আর আলোরও। আমি আগামী সপ্তাহে আসব। রোদেলা কোনো উত্তর না দিয়ে দরজা বন্ধ করে দিল। বহুদিন পর সে তার নিজের জগতে একা। এই একাকিত্বটা তার কাছে মুক্তির মতো লাগছিল। সে আলোর কপালে চুমু খেয়ে বলল, আজ থেকে এটাই আমাদের জগৎ মা। এখানে কোনো সাইকো নেই, কোনো খাঁচা নেই। প্রথম সপ্তাহটা রোদেলার জন্য খুব কঠিন ছিল। একা হাতে আলোকে সামলানো, বাড়ির কাজ করা, সবকিছু তার কাছে নতুন ছিল। কিন্তু রিয়া তাকে খুব সাহায্য করত। আদ্রাফ তার কথা রেখেছিল। সে একটা ফোন দেয়নি বা চলে আসেনি, শুধু প্রতিদিন আলোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আর রোদেলার জন্য পুষ্টিকর খাবার পাঠিয়ে দিত একটা ডেলিভারি সার্ভিসের মাধ্যমে। ঠিক এক সপ্তাহ পর শনিবার বিকেলে কলিং বেল বেজে উঠল। রোদেলার বুকটা ধক করে উঠল। সে জানে কে এসেছে। সে দরজা খুলতে দেখলো আদ্রাফ দাঁড়িয়েছে। তার সে ক্ষমতাধর সিংহ রূপটা আজ নেই। তার বদলে দাঁড়িয়ে আছে এক নার্ভাস উদ্বিগ্ন বাবা। তার হাতে বাচ্চাদের খেলনার একটা বড় ব্যাগ। আমি কি ভেতরে আসতে পারি? যে লোকটা একদিন দরজা ভেঙে ঢুকে পড়ার হুমকি দিত, সে আজ ভেতরে আসার জন্য অনুমতি চাইছে। রোদেলা পথ ছেড়ে দিল। আদ্রাফ ভেতরে ঢুকে রোদেলার দিকে তাকালো না। তার চোখ দুটো খুঁজছিল তার মেয়েকে। আলো তখন দোলনায় ঘুমাচ্ছিল। দোলনার পাশে গিয়ে ফিসফিস করে, কেমন আছে আমার রাজকন্যা? সে খুব সাবধানে আলোকে কোলে তুলে নিল। তার শক্ত বলিষ্ঠ হাতে ছোট্ট আলো যেন তার আরো ছোট্ট হয়ে গেল। আদ্রাফের চোখে মুখে ফুটে উঠল এক অনাবিল তৃপ্তি স্নেহ। রোদেলা দূর থেকে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার মনের ভেতরটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছিল। এই মানুষটা তার মেয়ের বাবা, এই সত্যটা সে অস্বীকার করবে কিভাবে? ওর ভ্যাকসিনের ডেট আগামী সপ্তাহে। আলোর দিক থেকে চোখ না সরিয়ে, আমি জানি, আমি ডাক্তারের সাথে কথা বলে রেখেছি। আমি ওকে নিয়ে যাব।
তার কোনো দরকার নেই, আমি নিয়ে যেতে পারবো। প্লিজ রোদেলা, এই অধিকারটুকু আমার কাছ থেকে কেড়ে নিও না। বাবা হিসেবে। আদ্রাফের ভদ্র অনুনয়ের ভরা কণ্ঠস্বর শুনে রোদেলা আর কিছু বলল না। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে খুব জোরে গান বাজনার শব্দ ভেসে আসলো। আদ্রাফের কপালটা মুহূর্তে কুঁচকে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য সে পুরনো হিংস্রতা ফুটে উঠল। এত শব্দ, আলোর ঘুম ভেঙে যাবে। রোদেলার বুকের ভেতরটা কঁপে উঠল। এই তো সে পুরনো আদ্রাফ, যে তার ইচ্ছার বিরুদ্ধে সামান্য কিছু সহ্য করতে পারে না। ওরা ওরা হয়তো কোনো অনুষ্ঠান করছে, অল্পতেই থেমে যাবে। আদ্রাফ রোদেলার ভীত মুখের দিকে তাকালো, তারপর আলোর ঘুমন্ত মুখের দিকে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং জোর করে নিজেকে শান্ত করলো। তুমি ঠিক বলেছ, আমার আমার অভ্যাস বদলাতে হবে। এই প্রথম আদ্রাফ তার সাইকো ইনস্টিংক্টকে দমন করলো, রোদেলার জন্য, তার মেয়ের জন্য। সে বুঝতে পেরেছিল তার পরিবর্তনটা শুধু মুখের কথা নয়, তাকে কাজে করে দেখাতে হবে। ঘণ্টাখানেক পর আদ্রাফের যাওয়ার সময় হলো। সে খুব অনিচ্ছা সত্ত্বেও আলোকে রোদেলার কোলে ফিরিয়ে দিল। আমি তাহলে আসি। আগামী সপ্তাহে। এর কোনো প্রশ্ন ছিল না, ছিল তাদের নতুন চুক্তির একটি স্বীকৃতি। আদ্রাফ মাথা নেড়ে বেরিয়ে গেল। রোদেলা দরজা বন্ধ করে তার উপর হেলান দিল। তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছিল। সে টেবিলের উপর রাখা ডিভোর্স পেপারগুলোর দিকে তাকালো। 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু সে এখনো ওগুলোতে সই করেনি। কেন? আমি সই করছি না কেন? তার কাছে নিজের প্রশ্নেরই কোনো উত্তর ছিল না। সে কি আদ্রাফের এই বদলে যাওয়া রূপটাকে বিশ্বাস করতে শুরু করেছে, নাকি তার মেয়ের জন্য সে তার পুরনো ক্ষোভকে বিসর্জন দিতে চাইছে? উত্তরটা তার নিজেরও জানা ছিল না। এদিকে আদ্রাফের সাপ্তাহিক আগমন রোদেলার জীবনে এক মধুর রুটিনে পরিণত হলো। সে প্রতি শনিবারের জন্য অপেক্ষা করত, কিন্তু এই অপেক্ষাটা ছিল এক অদ্ভুত দ্বন্দ্বের। সে কি তার মেয়ের বাবাকে দেখার জন্য অপেক্ষা করত, নাকি তার সে পুরনো হিংস্র প্রেমিককে এক ঝলক দেখার জন্য? তা সে নিজেও বুঝতে পারত না। আদ্রাফ এখন এক অন্য মানুষ, শান্ত, ধৈর্যশীল এবং সব সময় দূরত্ব বজায় রেখে চলা এক বাবা। আলো আজ সারাদিন খুব দুষ্টুমি করেছে, তাই না? হ্যাঁ, এখন সে ঘুমাচ্ছে। আপনি বসুন। কফি খাবে? আমি বানিয়ে আনি। লাগবে না। তাদের কথাবার্তাগুলো ছিল এমনই সহজ, সরল আর আবেগহীন। আদ্রাফের এই নতুন ভদ্র রূপটা রোদেলার কাছে অসহ্য মনে হতে লাগলো। তার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগতো। যে মানুষটার চোখের আগুনে সে পড়তো, যার কণ্ঠের কর্তৃত্ব তাকে কাঁপিয়ে দিত, সে মানুষটা আজ তার সামনে এক অচেনা আগন্তুক। এই শান্ত ভদ্র লোকটা কে? আমার আফরাদ তো এমন ছিল না। আমার আফরাদের চোখে তো আগুন থাকতো, একটা হিংস্র অধিকার বোধ থাকতো, যা আমাকে ভয়ে কাঁপিয়ে দিলেও কেন যেন একটা অদ্ভুত নিরাপত্তাও দিত। মনে হতো এই মানুষটা আমার পৃথিবীর সব বিপদ থেকে আড়াল করে রাখবে, এমনকি আমার নিজের থেকেও। এই পরিবর্তনটা আমার আর ভালো লাগছে না। সেদিন প্রায় 1 মাস পর রোদেলা সিদ্ধান্ত নিল সেই নীরবতার খেলাটা ভাঙবে। সে তার পুরনো আদ্রাফকে ফিরিয়ে আনবে। আরো নতুন কিছু জামা কাপড় লাগবে, আমি কাল পাঠিয়ে দেব। ঠিক আছে। আরো কিছু? আর ভার্সিটি থেকে রফিক স্যার ফোন করেছিলেন, আমার আর আলোর খবরাখবর নিচ্ছিলেন। উনি একবার আলোকে দেখতে আসতে চান। কথাটা শোনা মাত্রই ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল। আদ্রাফের শান্ত মুখটা মুহূর্তে কঠিন হয়ে উঠল। তার হাতটা যা দিয়ে সে আলোর একটা খেলনা ধরেছিল, সেটা অজান্তে শক্ত হয়ে গেল। রোদেলার বুকের ভেতরটা উত্তেজনায় ধুকভুক করতে লাগলো। কেন? ওর কি দরকার তোমার আর তোমার মেয়ের খবরাখবর নেওয়ার? উনি আমার শিক্ষক ছিলেন, পুরনো ছাত্রী হিসেবে খোঁজ নিতেই পারেন। পুরনো সব সম্পর্ক পুরনো হয়ে গেছে রোদেলা। এখন থেকে তোমার শিক্ষক, বন্ধু সব আমি। অন্য কোনো পুরুষের নাম আমি তোমার মুখে শুনতে চাই না। আর তোমার মেয়ের কাছে আসার তো প্রশ্নই ওঠে না, মনে থাকবে? আদ্রাফের চোখে সে পুরনো আগুন দেখে রোদেলার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে তার বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে নেচে উঠল। এই তো তার আদ্রাফ, সেই সাইকো যে তাকে ছাড়া আর কিছুই বোঝে না, যে তার উপর নিজের অধিকার ছাড়া কিছুই জানে না। নিজের ভুল বুঝতে পেরে আমি দুঃখিত, আমার ওভাবে কথা বলা উচিত হয়নি। আমি ভুলে গিয়েছিলাম তোমার জীবন এখন তোমার। আদ্রাফের দিকে এক পা এগিয়ে, ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটিয়ে। কেন? আমার তো বেশ ভালোই লাগলো। রোদেলার এই অপ্রত্যাশিত উত্তরে আদ্রাফ স্তব্ধ হয়ে গেল। সে অবাক চোখে রোদেলার দিকে তাকিয়ে রইল। যে অধিকার বোধের জন্য সে নিজে অনুশোচনায় পড়ছিল, সে অধিকার বোধই কি রোদেলা ফিরে পেতে চাইছে? তুমি কি বলছো রোদেলা? যা বলছি ঠিকই বলছি। আপনার ওই শান্ত ভদ্র রূপটা আমার দম বন্ধ করে দেয়। আমার ওই পুরনো সাইকোটাকেই ফেরত চাই, যে আমার উপর নিজের অধিকার ছাড়া আর কিছু বলতো না, বুঝতো না।
রোদেলা এগিয়ে এসে আদ্রাফের শার্টের কলারটা ধরল। আপনি বদলে যাবেন বলেছিলেন, তাই না? আমি আপনাকে বদলাতেই দেব না। আপনি ঠিক তেমনই থাকবেন যেমনটা ছিলেন। রোদেলা আদ্রাফকে টেনে নিজের কাছে নিয়ে আসলো এবং তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুমুটা ছিল তীব্র, উষ্ণ আর অধিকারের। এটা ছিল আদ্রাফের প্রতি রোদেলার নীরব ঘোষণা। কিছুক্ষণ পর রোদেলা তাকে ছেড়ে দিয়ে বলল, ডিভোর্স পেপারগুলো কোথায়? আদ্রাফ তখনও ঘোরের মধ্যে। টেবিলে, ড্রয়ারে। রোদেলা ড্রয়ার থেকে কাগজগুলো বের করলো। আদ্রাফের মনে হলো সে হয়তো এবার চূড়ান্তভাবে হেরে যেতে চলেছে। রোদেলা কাগজগুলো হাতে নিল, কিন্তু তাতে সই করলো না। সে কাগজগুলো আদ্রাফের চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। রোদেলা, ছেঁড়া কাগজগুলো ছুঁড়ে ফেলে দিয়ে, মুক্তি? আমার মুক্তি তো আপনার ওই সাইকোগিরিতেই আফরাত। আপনার ওই দম বন্ধ করা ভালোবাসাতেই আমি শ্বাস নিতে শিখে গেছি। রোদেলা আদ্রাফের বুকে মাথা রাখলো। আমি আপনাকে বদলাতে দেব না। আপনি যেমন আছেন ঠিক তেমনই থাকবেন, শুধু আমার সাইকো হয়ে, আমার একমাত্র অধিকার হয়ে। আদ্রাফের সব অনুশোচনা, সব অপরাধ বোধ যেন এক মুহূর্তে হয়ে গেল। সে তার পাখিকে খাঁচা থেকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু পাখিটা নিজেই খাঁচাকে ভালোবেসে ফেলেছে। সে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পুরনো ভয়ঙ্কর সুন্দর হাসিটা। তার সাইকো ভালোবাসা আজ জিতে গেছে। ছেঁড়া ডিভোর্স পেপারগুলো ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়েছিল, যেন তার রোদেলা ছুঁড়ে ফেলা স্বাধীনতার প্রতীক। আদ্রাফের বুকে মাথা রেখে রোদেলা তার বিজয় ঘোষণা করেছিল। আদ্রাফের সব অনুশোচনা, সব অপরাধবোধ যেন এক মুহূর্তে সে ছেঁড়া কাগজগুলোর মতোই অর্থহীন হয়ে গেল। সে তার পাখিকে খাঁচা থেকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু পাখিটা নিজেই খাঁচাকে ভালোবেসে ফেলেছে। তুমি সত্যিটা বলছো তো রোদেলা? তুমি সত্যি এটাই চাও? পরে আফসোস করবে না তো? আদ্রাফের বুকটা দু হাত ধরে বলে, আমার পুরনো আফরাতকে ফেরত চাই, যে আমার উপর নিজের অধিকার ছাড়া আর কিছুই বোঝে না। আপনার ওই বদলে যাওয়া ভদ্র রূপটা আমার কাছে অচেনা লাগে। আমি আপনার সেই সাইকো ভালোবাসাকেই ভালোবাসি। রোদেলার স্বীকারোক্তি শুনে আদ্রাফের বুকের ভেতর জমে থাকা সব ভয়, সব দ্বিধা দূর হয়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে রোদেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুমুটা আগের কোনোটার মতো ছিল না। এটাতে কোনো শাস্তি ছিল না, ছিল না কোনো জোর জবরদস্তি। এটা ছিল দুই আত্মার মিলন, যেখানে প্রেম আর অধিকারবোধ মিলেমিশে একাকার হয়ে গেছে। রোদেলাও সমানভাবে সাড়া দিচ্ছিল। সে তার হাত দিয়ে আদ্রাফের চুলগুলো খামচে ধরেছিল, যেন বোঝাতে চাইছিল এই মানুষটার উপর তারও অধিকার আছে। দীর্ঘক্ষণ পর যখন তারা একে অপরকে ছাড়লো, দুজনেরই শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছিল। রোদেলার কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি তোমাকে আর কোনোদিনও কষ্ট দেব না রানী, কিন্তু আমার অধিকার বোধ এক বিন্দু কমবে না। কমাতেও তো বলিনি। আপনার ওই অধিকারটাই তো আমার বর্ম। তাহলে চলো আমাদের বাড়ি ফেরা যাক। আলো? আলো তার বাবা মায়ের সাথেই থাকবে, তার রাজপ্রাসাদে। আদ্রাফ এক হাতে আলোকে আর দোলনা থেকে তুলে নিল, আর অন্য হাতে রোদেলাকে। সে রোদেলাকে কোলে নিয়ে তার পুরনো ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো, যেন আছে তার ফেলে যাওয়া অতীতকে চিরদিনের জন্য পিছনে ফেলে তার রাজত্বে ফিরে যাচ্ছে। পেন্ট হাউসে ঢোকার পর রোদেলা তার জায়গাটাকে জেলখানা মনে হলো না। তার মনে হলো সে তার নিজের বাড়িতে ফিরে এসেছে। আদ্রাফ ওকে সোজা তাদের বেডরুমে নিয়ে গেল। ঘরটা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো। এইসব? আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি প্রতিদিন তোমার জন্য এইভাবেই ঘর সাজিয়ে রাখতাম। আমার রানী তার প্রাসাদে ফিরবে সেই অপেক্ষায়। আদ্রাফ আলোকে তার জন্য বানানো ছোট্ট সুন্দর বিছানায় শুয়ে দিয়ে আসলো। তারপর ফিরে এসে রোদেলার সামনে দাঁড়ালো। সে হাঁটু গেড়ে রোদেলার সামনে বসলো এবং তার হাতে নিজের হাত তুলে দিল। যে কষ্টগুলো আমি তোমাকে দিয়েছি তার জন্য আমি সারা জীবন অনুতপ্ত থাকব, কিন্তু তোমাকে ভালোবাসার জন্য, তোমার উপর অধিকার ফলানোর জন্য আমি এক বিন্দু অনুতপ্ত নই, কারণ তুমি শুধু আমার। আমি তো শুধু আপনারই থাকতে চাই। আদ্রাফ রোদেলার হাতে চুমু খেলো। তারপর ধীরে ধীরে তার বাহু, কাঁধ ও সব জায়গায় ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। তোমাকে আর এক মুহূর্তের জন্যও চোখের আড়াল হতে দেব না। তুমি এখন শুধু আমার নও, তুমি আমার আরাধনা। সে রোদেলাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। তার চোখে ছিল সেই পুরনো তীব্র আবেগ, কিন্তু তাতে কোনো হিংস্রতা ছিল না। ছিল গভীর ভালোবাসা আর পূজা করার মতো ভক্তি। রোদেলার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, তোমার শরীরের এই গন্ধটা আমাকে পাগল করে দেয়। আদ্রাফে চলে আঙুল চালাতে চালাতে, আর আপনার চোখে এই আগুনটা আমার সব ভয়কে জয় করে নেয়। আমি কি তোমাকে কষ্ট দিয়েছিলাম রোদেলা? দিয়েছিলেন, কিন্তু আপনার ভালোবাসার তীব্রতার কাছে সেই কষ্ট ম্লান হয়ে গেছে।
আদ্রাফ রোদেলার প্রতিটা কথার জবাবে তার ঠোঁটে, গালে, গলায় চুমু খাচ্ছিল। তার ভালোবাসার প্রকাশ ছিল তীব্র বাঁধনহারা। সে যেন এতদিন পর তার হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পেয়েছে, আর তাকে কোনোভাবেই হারাতে চায় না। তাদের চারপাশের মোমবাতির আলোয় দুটো শরীর আর আত্মা এক হয়ে যাচ্ছিল। এখানে কোনো অত্যাচার ছিল না, ছিল শুধু দুই প্রেমিক প্রেমিকার একে অপরের প্রতি তীব্র আকর্ষণ আর সমর্পণ। পরের দিন সকালে রোদেলার ঘুম ভাঙলো তার মুখে এসে পড়া নরম রোদ আর ঠোঁটের উপর কারো উষ্ণ ছোঁয়ায়। সে চোখ খুলে দেখলো আদ্রা তার দিকে তাকিয়ে আছে। গুড মর্নিং মিসেস চৌধুরী। গুড মর্নিং। আজ থেকে তোমার প্রতিটি সকাল এইভাবেই শুরু হবে, আমার চুমু দিয়ে। আর রাতটা না হয় রহস্যই থাক। রোদেলা আদ্রাফের বুকে মুখ লুকালো। আর তার আর কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সে তার সাইকোর ভালোবাসাকে গ্রহণ করে নিয়েছে। সে জানে এই মানুষটা তাকে পৃথিবীর আর সব কিছু থেকে আড়াল করে রাখবে নিজের বুকের মধ্যে। সে তার জেলখানাকেই তার স্বর্গ বানিয়ে নিয়েছে। আমার সাইকো, আমার ভালোবাসা, আমার জেলখানাটাই আমার স্বর্গ। 4 বছর পর আদ্রাফের পেন্ট হাউসটা এখন আর শুধু দুজনের নয়, 3 জনের কলক কাকলিতে মুখর। তাদের মেয়ে আলো চৌধুরী এখন 4 বছরের এক ফুটফুটে পরী। সে তার বাবার মধ্যে জেদি আর মায়ের মতো মায়াবী। পাপ্পা, মাম্মা আমার সব চকলেট খেয়ে নিয়েছে। আলো দৌড়ে এসে আদ্রাফের কোলে ঝাঁপিয়ে পড়ল। আদ্রাফ পেপার থেকে মুখ তুলে তার রাজকন্যার দিকে তাকালো। তাই নাকি? তোমার মাম্মাম খুব দুষ্ট হয়ে গেছে, তাই না? কফি হাতে ব্যালকনিতে আসতে আসতে। আমি কখন গেলাম শুনি? তুমি তো লুকিয়ে লুকিয়ে সব শেষ করো পাপা। না, মাম্মাম খেয়েছে। আলোর মাথায় চুমু খেয়ে। আচ্ছা, আমার মামুনিকে কেউ বকবে না। আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি পৃথিবীর বেস্ট পাপা। আর আমি? তুমি বেস্ট মাম্মাম। আলো দুজনের গালে চুমু খেয়ে তার খেলার ঘরে দৌড়ে চলে গেল। রোদেলা আদ্রাফের পাশে বসে তার কাঁধে মাথা রাখলো। আমাদের রাজকন্যাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই না? ওর স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে এলো। স্কুল? হ্যাঁ, কেন? আমার মেয়ে কোথাও যাবে না রোদেলা। পৃথিবীর সেরা শিক্ষকরাই বাড়িতে এসে আলোকে পড়িয়ে যাবেন। আমার রাজকন্যা এই প্রাসাদের বাইরে এক পাও রাখবে না। আদ্রাফের কণ্ঠে ছিল সেই পূর্ণ কর্তৃত্ব। যে কোনো সাধারণ স্ত্রী হয়তো এই কথার আপত্তি করত, কিন্তু রোদেলা করলো না। সে হাসলো। আমি তো এইটাই শুনতে চেয়েছিলাম। আমার আর আলোর জগৎ তো শুধু আপনাকেই ঘিরে, এর বাইরে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। আমি জানতাম তুমি আমাকে বুঝবে। রোদেলার কপালে চুমু খেয়ে। তাদের এই ভালোবাসার জগৎটা ছিল একান্তই তাদের নিজস্ব। এখানে বাইরের কোনো নিয়ম চলতো না, চলতো শুধু আদ্রাফের সাইকো প্রেম আর রোদেলা সেই প্রেমকে গ্রহণ করার সম্মতি। সেদিন বিকেলে আদ্রাফ যখন আলোর সাথে তার খেলার ঘরে খেলছিল, রোদেলা তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তার হাতে একটা ডায়েরি। সে তার পুরনো দিনের কথাগুলো লিখছিল। লোকে বলে আমি নাকি এক সোনার খাঁচায় বন্দি। তারা হয়তো জানে না এই খাঁচাকেই আমি ভালোবেসে ফেলেছি, কারণ এই খাঁচার মালিক আমাকে যেভাবে ভালোবাসে সেইভাবে হয়তো পৃথিবীর আর কেউ ভালোবাসতে পারে না। তার ভালোবাসাটা দম বন্ধ করা, তার অধিকারটা হিংস্র, কিন্তু এটাই সত্যি। এই হিংস্রতাই আমাকে বোঝায় আমি তার কাছে কতটা মূল্যবান। আমার সাইকোর ভালোবাসা ছাড়া আমি হয়তো বাঁচতেই পারতাম না। ঠিক তখনই পেছন থেকে আদ্রাফ এসে ওকে জড়িয়ে ধরল। একা একা কি করছো রানী? রোদেলা ডায়েরিটা লুকিয়ে। কিছু না, আপনার কথা ভাবছিলাম। তাই কি ভাবছিলে? ভাবছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। রোদেলাকে নিচের দিকে ঘুরিয়ে বলে, এতটাই ভালোবাসি যে মাঝে মাঝে মনে হয় তোমাকে আমার বুকের ভেতর লুকিয়ে রাখি, যেন পৃথিবীর আর কোনো আলো বাতাস তোমাকে ছুতে না পারে। তাহলে তো আমি দম বন্ধ হয়ে মরে যাব। আমার বুকের ভেতরটা তোমার জন্য একটা আলাদা জগৎ রোদেলা। সেখানে শ্বাস নেওয়ার জন্য বাতাসের দরকার হয় না, শুধু আমার ভালোবাসাটাই যথেষ্ট। আদ্রাফ ঝুঁকে এসে রোদেলার ঠোঁটে ঠোঁট মেলালো। তাদের চুমুতে ছিল 4 বছরের বিশ্বাস, নির্ভরতা আর সেই পুরনো তীব্র আবেগ। হঠাৎ আদ্রাফের ফোন বেজে উঠল। সে ফোনটা রিসিভ করতে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তার শান্ত চোখ দুটো মুহূর্তে শীতল হয়ে গেল। ওর নাম কি? ওর এত বড় সাহস হলো কি করে আমার স্ত্রীর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে? আমি চাই কাল সকালের সূর্য ওঠার আগেই ওর অস্তিত্ব যেন এই শহর থেকে মুছে যায়। এমনভাবে সরাবে যেন লোকটা কোনোদিন ছিলই না। ওর পরিবার, ব্যবসা, সব কিছু। ফোনটা কেটে দিয়ে আদ্রাফ দেখলো রোদেলা তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে কোনো ভয় নেই। সে এগিয়ে এসে আদ্রাফের ভাঁজ পড়ে যাওয়া শার্টের কলার ঠিক করে দিল। আমার সাইকোটা রেগে গেলে কিন্তু ভালো লাগে। রোদেলার কোমর জড়িয়ে ধরে
কেউ তোমার দিকে নজর দিলে আমার ভেতরটা জ্বলে যায় রানী, আমি সেটা সহ্য করতে পারি না। আমি তো শুধু আপনার, আর কারো সাধ্য আছে আমাকে আপনার কাছ থেকে নেওয়ার? কখনোই না, তুমি আমার, শুধু আমার, এই জন্ম এবং পরের প্রতিটি জন্মের জন্য। সে রোদেলাকে নিজের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। রোদেলা হাসল। তার স্বামীর সে চিরচেনা অধিকার বোধে সে নিজেকে আরো একবার সঁপে দিল। সে একদিন এই খাঁচা থেকে মুক্তি চেয়েছিল, কিন্তু আজ সে জানে এই খাঁচাই তার স্বর্গ। তার সাইকোর ভালোবাসাই তার পরম শান্তি। তাদের এই অদ্ভুত তীব্র ভালোবাসার গল্পও হয়তো পৃথিবীর আর কেউ বুঝবে না,